আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা। আশা করছি ভালো আছো সবাই তোমরা। তোমাদের বাংলা মাস্টার ক্লাসের 12 নম্বর লেকচার নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং এটা বাংলা দ্বিতীয় পত্র। এখানে আমরা আলোচনা করব হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণের শব্দ শ্রেণী, বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদ। এটা হচ্ছে পর্ব 1, মানে ব্যাকরণের শব্দ শ্রেণীর উপরে আমাদের দুইটা লেকচার হবে। এটা 1 নম্বর। আর এখানে আমরা যে 8টা শব্দ শ্রেণী আছে তার মধ্যে 3টা সম্পর্কে জানবো, বাকি 5টা পর্ব 2-তে তুমি পাবা। ঠিক আছে। আর লিখিত প্রশ্ন নিয়ে একটু কথা বলবো। লিখিত প্রশ্ন বলতে তোমাদের যে রাইটিং পার্ট থাকে ওখান থেকে কেমন প্রশ্ন আসে তার সম্পর্কে একটা বিষয় সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেবো আর কি। ঠিক আছে। তো লিখিত প্রশ্নের জন্য আমরা আলাদা সেগমেন্টে আলাদা কোনো লেকচার নিচ্ছি না। আমরা এখানে কিছু প্রশ্ন শেষের দিকে মার্চ করে তোমাদেরকে আমরা দেখাই দিব। তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবা যে আসলে লিখিত প্রশ্ন বলতে কি বোঝায়, কেমন আসে। হ্যাঁ, পুরো প্রশ্নটাই যে এখানে দেখাচ্ছি এমন না, তবে লিখিত প্রশ্ন থেকে একটা অংশ নিয়ে তোমাদের সাথে আমরা কথা বলবো। তো বাংলা ভাষার ব্যাকরণের শব্দ শ্রেণী, এখান থেকে বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়া, আর তার সাথে হচ্ছে লিখিত প্রশ্ন। এই হচ্ছে লেকচার। আমরা ব্যাকরণের শব্দ শ্রেণী পর্ব 1 নিয়ে কথা বলছি ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে চলো আমরা শুরু করি। দেখো, এখান থেকে প্রশ্ন যদি বলি, আমরা প্রশ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতে আসা থেকে শুরু করে বঙ্গবন্ধু ইয়ে পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত। তো দেখো প্রশ্ন কেমন আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতে আসছে সাম্প্রতিক প্রবণতা বলতে 11-12 পরে 16-17 এবং 18-19। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিতে আসছে হচ্ছে 16-17, 15-16, 14-15, তারপরে 12-13-তে। জিএসটি বিতে আসছে 20-21-এ, এরপরে 22-23, 22-23, 19-20, 19-20, 19-20, 19-20, 18-19, 19-20, 18-19, 17-18, মানে প্রচুর প্রশ্ন আসছে। এর মানে হচ্ছে যেহেতু সাম্প্রতিক প্রবণতা খুব প্রবল, তোমাকে এটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। এখন আসো, বাংলা ভাষার ব্যাকরণের শব্দ শ্রেণী 8 প্রকার। 8 প্রকার মানে হচ্ছে, মনে পড়ে তোমরা যে পার্টস অফ স্পিচ পড়ছো 8 প্রকার, সেই 8 প্রকারের মতোই মনে হচ্ছে না বিষয়টাকে? হ্যাঁ, মতো মানে ওইটাই হচ্ছে এটা। আমরা সেই জায়গাটাকে এখানে ব্যাকরণের শব্দ শ্রেণীর নাম দিয়ে পড়বো, যেটাকে তুমি পড়ছো পদ প্রকরণ নামে আগের সিলেবাস গুলোতে। মানে মাধ্যমিকে পড়ছো পদ প্রকরণ, মানে পদ 5 রকমের ছিল, 5-এর ভিতরে আবার আলাদা আলাদা ভাগ ছিল, অলমোস্ট ওইভাবে মিলায়ও 8টাই হয়। এখানে ওইরকম একটাকে আবার ভাঙাভাঙির কোনো দরকার নেই। ওই ভাঙাভাঙি জায়গায় না গিয়ে আমরা সোজা 8টা করে ফেলাইছি, সেই 8টা নিয়েই তোমাদের সাথে এখন আলোচনা। ক্লিয়ার? দেখো আমরা একটু দেখি বিষয়টা কি কি আছে এখানে। বিশেষ্য থেকে আবেগ শব্দ। তো ভাইয়া তোমাদেরকে এখানে মূলত প্রতিটা বাংলার ইংলিশটা কি হবে এইটা সম্পর্কে ধারণা দেব। আর পরেরটাতে তোমার হচ্ছে কি বলে, আহ, পরের লেকচারে 13 নম্বর লেকচারে আমরা ওই একটু সংজ্ঞাগত দিক নিয়ে ধারণা দিয়ে দেবো। এখনো সংজ্ঞাগত দিক বলবো, তার পাশাপাশি ইংরেজিটা বলে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। বিশেষ্যকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে নাউন, সর্বনামকে বলি হচ্ছে প্রোনাউন, বিশেষণকে বলি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যোজককে বলি হচ্ছে আমরা, এটাকে তুমি ভালো হয় যদি কানেকটিভস বলতে পারো, কানেকটিভস। তবে যেহেতু আমরা মোটামুটি নাউন প্রোনাউনের মতো সিকোয়েন্সটাকে এখানে মেনটেন করে যাচ্ছি, সেহেতু কানেকটিভস না বলে আমরা কনজাংশন বলবো। তো কনজাংশন অনেক রকমের হয়, তার মধ্যে একটা হচ্ছে কানেকটিভস। যোজকটা মূলত কানেকটিভস। তো নাউন প্রোনাউনের সিকোয়েন্স মেনটেন করতেছি যেহেতু, সেহেতু আমরা কানেকটিভস না বলে আমরা এখানে কনজাংশন বলে দেবো। তাহলে এটা হচ্ছে তোমার কনজাংশন। ক্রিয়া মানে হচ্ছে ভার্ব, ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে অ্যাডভার্ব, অনুসর্গ মানে হচ্ছে প্রেপোজিশন, আবেগ শব্দ মানে হচ্ছে তোমার ইন্টারজেকশন। এই হচ্ছে বিষয়। তাহলে বিশেষ্য থেকে শুরু করে আবেগ শব্দ পর্যন্ত এই হচ্ছে 8টা ব্যাকরণের শব্দ শ্রেণী। এখন আসো, আমরা এগুলোকে ইংলিশে পড়ছি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন, মুখে ফেনা নিয়ে আসছি। তো যদি চিনতে পারতাম যে এটাই বাংলাতে এরকম হয় তাহলে সহজ হইতো না? দেখো, ইন্টারজেকশন বা আবেগ শব্দ মানে কি? ওয়াও, তুমি ইংরেজিতে পড়ছো, এই যে ওয়াও পড়ছো, তারপরে পড়ছো হচ্ছে এক্সিলেন্ট, তারপরে পড়ছো হচ্ছে ওফ, তারপরে পড়ছো হচ্ছে আহ, তারপরে পড়ছো হচ্ছে শিট, ও নো, এগুলো
অনুসর্গ বা প্রিপোজিশন বাংলায় যখন আমরা বলি হতে থেকে, যে, দ্বারা, দেয়া, কর্তৃক, মাঝে মধ্যে, উপরে নিচে, ভেতরে বাইরে, পাশে, পর্যন্ত, তাই না? টিল আনটিল যেগুলো ইংরেজিতে আর কি পর্যন্ত। তো বাংলা এগুলোকে বলছি আমরা অনুসর্গ, ইংলিশে বলছি প্রিপোজিশন। তো ইংলিশে বললে এই যে বাই, তারপরে হচ্ছে উইথ, আচ্ছা কালিটা চেঞ্জ করে নেই, তারপরে ধরো হচ্ছে তোমার ফর, অন, আপ, এভাব ইত্যাদি ইত্যাদি, তাই না? এই হলো এই। তারপরে ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে তুমি যখন ইংলিশে বলবা যে স্লোলি, মানে হচ্ছে ধীরে। তুমি যখন বলবো ফাস্ট, মানে হচ্ছে খুব দ্রুত। হ্যাঁ, তখন বাংলায় যখন আমরা বলি ম্যানার প্লেস টাইম, ইংলিশে এমপিটি, ম্যানার প্লেস টাইম, কিভাবে, কখন, কোথায়, এর উত্তরগুলো হচ্ছে অ্যাডভার্ব হয়। বাংলায় সেগুলোকে ক্রিয়া বিশেষণ বলা হয়। আর ভার্ব তো ভার্ব, এটার বলা তো আর শেষ নেই। এরপরে যোজক, যেগুলো কানেকটিভস, আমরা ইংরেজিতে বলি, বাংলা বলি কনজাংশন। কি বলে যোজক, আমরা এখানে কানেকটিভস না বলে সরাসরি কনজাংশন বলে দিছি। যেমন হচ্ছে তোমার, এটাকে সহজ করে যদি বলি তাহলে এরকম বলবো, ফ্যান বয়েস। ফ্যান বয়েস বলবো। ফ্যান বয়েস মানে হচ্ছে এফ এ হচ্ছে ফর, এতে হচ্ছে এন্ড, এন এ হচ্ছে তোমার নেদার নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে ইয়েট, এস এ হচ্ছে সো। এগুলো তুমি কম্পাউন্ড সেন্টেন্স যখন করো ভাই, তোমাদের বাক্যের ক্লাসে এগুলো দেখাই দিছি, মনে করে দেখো, ওই জায়গায় তুমি এগুলোকে আলোচনা করো। দেন বিশেষণ, অ্যাডজেক্টিভ, এগুলো কি? এগুলো যেমন ধরো হচ্ছে নাইস, সুন্দর। তারপরে ধরো আমরা বললাম হচ্ছে গুড, মানে হচ্ছে গিয়ে ভালো। তারপর ধরলাম হচ্ছে ধরো ব্যাড, তারপরে বললাম হচ্ছে গিয়ে টল, ইত্যাদি ইত্যাদি। প্রোনাউনে কি বলো? শি বলো, হি বলো, তারপরে উই বলো, এগুলো প্রোনাউন। বিশেষ্য বা নামের ক্ষেত্রে কি বলো? নামের ক্ষেত্রে ধরো তুমি বলো হচ্ছে কাউসার, তারপরে ধরো হচ্ছে গিয়ে মজনু, তারপরে ধরো হচ্ছে বলো হচ্ছে আশফাক। এই তো। শহরের নাম ধরো তুমি বলো হচ্ছে ঢাকা। তোমাকে এখানে ইংরেজিতে দেখাইলাম, পরের লেকচারে কিছু বাংলা এবং সংজ্ঞাধর্মী জায়গা নিয়ে আবার দেখাই দিব, তাহলে তোমাকে রিলেট করে পড়তে পারবা। আর ভার্বের কথা এটার খালি থাকবে কেন? ধরো আমি বললাম হচ্ছে রাইট, মানে লেখা, এট মানে খাওয়া, তারপরে হচ্ছে রান, রান মানে দৌড়ানো, সবগুলো ক্রিয়াপদের মধ্যে পড়তেছে, খেয়াল করে দেখো। তারপর হচ্ছে ধরো সি, সি মানে হচ্ছে দেখা, অল আর ভার্বস। এখন ক্লাস ফাইভের পড়ার সাথে একটা ফ্লেভারগত মিল পাচ্ছ কিনা দেখো তো। তোমার কেমন জানি মনে হচ্ছে তুমি ক্লাস ফাইভে নেমে গেছো। ফাইভ ফাইভ মনে হচ্ছিল তোমার কাছে? ফ্লেভারটা অনেকটা এরকম না? হ্যাঁ, ফ্লেভারটা এরকমই, এবং এটাই বাস্তবতা, এটা সত্য কথা, তোমাকে ফাইভ ফাইভই মনে হবে। তো সেম হিয়ার, চলো আমরা একটু দেখি বিষয়টাকে, একটু আলোচনা করে নেই। আমরা যেগুলো এখন পড়বো এগুলো কি কি, এবং সেগুলোকে কিভাবে পড়লে খুব সহজে তুমি মনে রাখতে পারো, কভার করে ফেলতে পারো। রেডি? দেখো, বিশেষ্য, বিশেষ্য মানে কি? যখন তুমি কোনো নাম বুঝাইবা, ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, যদি কোনো নাম বুঝাও, তখন সেটা হয়ে যাবে বিশেষ্য বা হচ্ছে তোমার নাউন। তো নাউনকে ইংলিশে ভাঙলে কত ভাবে ভাঙা যায়, সেটাই হচ্ছে আমাদের আলোচ্য জায়গা, এবং সেটাকে বাংলার সাথে কিভাবে রিলেট করে দেওয়া যায়। আমি ইংলিশ বাংলা যেখানে যেটা আছে হুবহু রিলেট করে দেবো। এটা দরকার হবে না, সেটা নিয়ে মাথাও ঘামাবো না। যেমন সর্বনাম, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। কারণ সর্বনাম তুমি যদি নাউন পড়ো এটা বুঝবা। আর এমনিতে সর্বনাম ব্যক্তিবাচক থেকে শুরু করে যে অন্যবাচক পর্যন্ত আছে, এগুলো আসলে কি? এগুলো অ্যাজ ইউজুয়াল তুমি যদি একটু একটু চিন্তা করো, তাহলে তোমার মাথায় এমনি থাকবে। যেমন ব্যক্তিবাচক মানে হচ্ছে আমি, তুমি। আত্মবাচক মানে হচ্ছে স্বয়ং, আই মাই সেলফ। সেলফ যুক্ত যেগুলো আছে, স্বয়ং, খোদ, নিজ। এভাবে নির্দেশক এটি, তারপর অনির্দিষ্টক সেইটি, কোনটি। প্রশ্নবাচক, প্রশ্ন করতেছো। সাপেক্ষ সর্বনাম মানে হচ্ছে ধরো যিনি, তিনি, যে, সে, যা, তা, যদি, তবে। পারস্পরিক মানে হচ্ছে রেসিপ্রোকাল, সকল মানে হচ্ছে সকল, সব, সমুদয়। অন্যবাচক সর্বনাম অন্য, অপর ইত্যাদি। তো এগুলো প্যারা খাওয়ার মতো কিছু না। এগুলো তোমাকে খুব বেশি পেইনও দিবে না, পেইন দিবে এইটা, এটা তোমাকে কাঁদায় দেবে। তো এর জন্য কাঁদাইতে না পারে সেই সিস্টেম আমরা তোমার করে দিচ্ছি। দেখো, যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, সমষ্টি, স্থান, কাল, ভাব, কাজ ও গুণের নাম বোঝায়, মানে সোজা কথা এখানে সংজ্ঞা ঢুকাই দিছে, তাকে বিশেষ্য বলা হয়। যেমন অর্থাৎ সংজ্ঞাটা ক্লাসিফিকেশনের আকারে ঢুকাইছে আর কি, যেমন মামুন, বই, ঢাকা, শয়নসভা ইত্যাদি। আচ্ছা, সংজ্ঞা যাওয়ার দরকার নাই, চলো এবার দেখি ইংলিশে বললে এগুলাকে নাম বিশেষ্য যেটা, এটাকে ইংলিশে কি বলে? এটাকে ইংলিশে বলা হয় প্রপার নাউন।
এটাকে ইংলিশে প্রপার নাউন বলে, জাতি বিশেষ্যকে ইংলিশে কমন নাউন বলে। আচ্ছা, গেল প্রপার নাউন এন্ড কমন নাউন। আচ্ছা, তারপরে যেগুলো আছে বস্তু বিশেষ্য, যেটা এটাকে ইংলিশে ম্যাটেরিয়াল নাউন বলে। সমষ্টি বিশেষ্য, যেটা এটাকে ইংলিশে কালেকটিভ নাউন বলে। গুণ বিশেষ্য, যেটা ইংলিশে এটাকে বলা হয় হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে ক্রিয়া বিশেষ্য, যেটা এটাকে ইংলিশে বলা হয় ভার্বাল নাউন। এই ছিল কথা, ওকে। তো চলো আমরা এবার একটু দেখি, মনোযোগ দিও। নাম বিশেষ্য ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি, এগুলো। হাবিব, ঢাকা, বৈশাখ। জাতি বিশেষ্য মানুষ, গরু, ছাগল, ফুল, ফল। প্রশ্ন হচ্ছে এ দিয়ে তো তুমি অ্যান্সার করে আসতে পারবে না। অ্যান্সার কেমনে করতে হবে? অ্যান্সার করতে হবে হলো, তুমি দেখবা এইখানে হচ্ছে মানুষ আর ও হচ্ছে হাবিব। খুব খেয়াল করো, এখানে ধরো আমি বললাম পশু বা গরু বা ছাগল, ছাগল বলে সব ছাগল, গরু বলে সব গরু, ফুল বলে সব ফুল, পশু বলে সব পশু, ফল বলে সব ফল। অথবা এখানে ধরো আমি বললাম শহর, মানে সব শহর। এখানে আমি বললাম হচ্ছে পাহাড়, মানে সব পাহাড়। এখানে আমি বললাম হচ্ছে নদী, মানে সব নদী। এখন তুমি যদি এখান থেকে আলগা করো, শহর বলতে তুমি যদি বুঝো ঢাকা, আলগা করলে সেটা হয়ে যাবে প্রপার নাউন বা নাম বিশেষ্য বা সংজ্ঞা বিশেষ্য। আচ্ছা, তারপর আমি এখানে বললাম দেশ, দেশ মানে পৃথিবীর সব দেশ, তুমি একটা আলগা করলে বাংলাদেশ। আমি এখানে বললাম হচ্ছে দিন, তুমি একটা আলগা করলে সোমবার। আমি এখানে বললাম হচ্ছে মাস, একটা আলগা করে ফেললে বৈশাখ। বুঝছো এবার? আমি এখানে বললাম হচ্ছে গ্রন্থ, তুমি একটাকে আলাদা করে দিলে সেটা হবে গীতাঞ্জলি। আমি বললাম ভাস্কর্য, একটাকে আলাদা করলে হবে অপরাজেয় বাংলা। এর মানে দাঁড়ালো, যদি তুমি একটা নাম দিয়ে পুরো শ্রেণীটাকে, টোটাল ক্লাসটাকে এক জায়গায় নিয়ে আসো, তখন সেটা হবে জাতি বিশেষ্য। আর যদি জাতি থেকে একটাকে আলাদা করে ফেলো, প্রতিটাকে আলাদা করে ফেলো, তখন সেটা হয়ে যাবে নাম বিশেষ্য বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এখন দেখো এই জায়গাটা বুঝছো কিনা, আমি যা যা বলছি রিলেট করতে পারছো কিনা, উপকার হয়েছে কিনা, দেখো মিলাইতে পারছো কিনা। এবার একটু মিলায় নাও বিষয়টাকে, দেখো খুব সুন্দর করে তুমি মিলাইতে পারবে আশা করি। এটা নিয়ে আর তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে তুমি কখনোই প্রথমে প্রপার নাউন বুঝতে চেষ্টা করো না, এটা একটা ভুল স্টেপ। এটা বুঝতে যায় পোলাপান গিলে, তারপরে বুঝতে পারে না, এরপর এটা বুঝে না বলে এটাও বোঝে না। তুমি সবসময় দুই থেকে শুরু করবা, দুই বুঝে এরপর এটা বুঝবা। তাহলে এটা হচ্ছে তোমার সমগ্রটা বুঝাবে, আর এখান থেকে কি হবে আলাদা করে বুঝাবে, ভাঙে নিয়ে যাবে, আলাদা করে নিয়ে যাবে। কথা ক্লিয়ার? তারপরে আসো পরের অংশ নিয়ে কথা বলি। বস্তু বিশেষ্য, কোন দ্রব্য বা বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলে। ইট, লবণ, আকাশ, টেবিল, বই। তুমি এটা কেমনে বুঝবা বস্তু মানে দ্রব্য মানে কি? মনে রেখো, নর্মালি এগুলো কাউন্টেবল আনকাউন্টেবল দুই শ্রেণীতে ভাগ হয়। মনে মনে কল্পনা করো তো, তোমার আশপাশে বাহ্য জগতের তুমি যত কিছু দেখো, এগুলাকে তুমি হয় গুনতে পারো না হয় গুনতে পারো না, হয় গুনতে পারো না হয় গুনতে পারো না। যেমন তুমি তুমি হচ্ছে লবণ গুনতে পারো, পারো না। তুমি টেবিল গুনতে পারো, ইট গুনতে পারো। পানি গুনতে পারো, ওয়াটার, পানি তুমি গুনতে পারো না। তুমি কি তেল গুনতে পারো? না, গুনতে পারো না। তুমি কি চাল গুনতে পারো? না, তুমি চালও গুনতে পারো না। তাহলে ইংলিশে যে তুমি কাউন্টেবল এবং আনকাউন্টেবল এরকম দুইটা ভাগে যে তুমি ভাগ করছো না, ওটাই হচ্ছে ম্যাটেরিয়ালস নাউন থেকে তুমি নিছিলা। বলে দ্রব্য বা বস্তু নাম পরিমাপযোগ্য, কখনো কোনো গণনাযোগ্য হয়, কখনো গণনাযোগ্য হয় না। তবে এখানে আমার অনেক ছাত্র আছে, আমি জানি কিছু বান্দর ক্যাটাগরি, বলবে ভাইয়া আমি তো চাল গুনতে পারি, আপনি বলতেছেন চাল আনকাউন্টেবল, ভাই এটা তো কাউন্টেবল। আমি জানি বলবে এটা। আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি কোন অ্যাঙ্গেল থেকে বলছো। ধরো আমি একটু হাতের তালুতে চাল নিয়ে বললাম যে এটা গুনে দেখাও। তুমি একটা দুইটা করে গুনে বললা যে ভাই এখানে 480টা চাল আছে। ঠিক আছে, গুড। কারণ এক বস্তা দিয়া বললাম এবার গুনে দেখাও, এবার তো শেষ। এক বস্তা চাল আর গুনতে পারবা? পারবা না। তোমাকে একটা চাল কল, ওখানে এক মিলে যত চাল আছে বললাম গুনে দেখাও, পারবা? পারবা না। তাহলে দুইটা একটা গুনলে হয় না, তুমি যদি আলটিমেট ফিগার বের করতে না পারো তখন সেটা আনকাউন্টেবলি ধরবো। এখান থেকে তুমি ধরে বললে যে ভাই এই যে এই যে ভাই চুল চুল এখানে ভাই 50টা চুল আছে। আমি বললাম, ঠিক আছে, আমার মাথার সবটা মিলে কত আছে এবার গুনা দে। এবার পারবা?
তো যেটার আলটিমেট ফিগার বের করা সম্ভব হয় না সেটাকে আমরা কাউন্টেবল বলি না। কাউন্টেবল তখন বলবো যেটার আলটিমেট ফিগার তুমি বের করতে পারবা, শেষ পর্যন্ত কত আছে এখানে গুণে বের করতে পারলে তখন কেবল কাউন্টেবল হবে, আদারওয়াইজ নট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো সমষ্টি বিশেষ্য। এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝানো হয়, যেমন জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল। এখন এখানে বলছি কালেকটিভ। আচ্ছা বলো তো কালেকটিভ কখন হয়? এই কালেকটিভ কথাটা কই থেকে আসছে? কালেকটিভ কথাটা কালেকশন থেকে আসছে। তুমি যখন অনেক কিছুকে জমায়ে ফেলবা, একত্র করে ফেলবা, তখন সেটা কালেকশন হবে। নর্মালি প্রপার নাউন একত্র হয়ে এটা তৈরি হয়, বুঝছো? এটা প্রপার দিয়ে হয়, আমি ইংলিশে লিখি তাহলে সহজে বুঝবা। প্রপার দিয়ে হয়। প্রপার দিয়ে হয় মানে হচ্ছে, এখন ধরো জনতা, পেছনে আসো, এই যে দেখো জনতা, এই যে হাবিব, কাউসার, রহিম, করিম, বাবুল, শিপলু, এদের সবাইকে তো তুমি বললা জনতা। আচ্ছা, আমার মতো এরকম আরো 5 7 10 জন নিয়ে হলো পরিবার। অনেকগুলো পাখি, এগুলো নিয়ে হলো ঝাঁক। অনেকগুলো মানুষ নিয়ে হলো সোলজার। তো তুমি যখন আর্মি বলবে তখন সেটা কালেকটিভ নাউন। বাট তুমি যখন সোলজার বলবে, এবার তুমি একজনকে আলাদা করে বলছো, এখন প্রপার নাউন। ক্লিয়ার? তুমি যখন একজন স্টুডেন্ট বলবে, হতে পারে স্টুডেন্ট ছাত্র বলতে তুমি এটাকে কমনেও নিতে পারো, বাট তুমি যখন ক্লাস বলে ফেলবা, ক্লাস, তখন কিন্তু আবার এটাকে আর তুমি ওখানে রাখতে পারো না। প্রপার কি বলে, ক্লাস বলার সাথে সাথে সেটা হয়ে যাবে কারেক্টিভ নাউন, কারণ অনেক কিছু এক জায়গায় মিলে গেছে। ঠিক এইভাবে দেখো, এই বাহিনী, ঝাঁক, পরিবার, জনতা, তারপরে ধরো হচ্ছে সমিতি, তারপরে ধরো হচ্ছে পঞ্চায়েত, এগুলো সবগুলো কালেক্টিভ নাউন। সমিতি মানে তো বুঝতেই পারো অনেকগুলো মেম্বার থাকে এখানে, এটা নিয়ে সমিতি হয়। এরপরে পঞ্চায়েত, পঞ্চায়েত মানে হচ্ছে গ্রামে দেখবা সালিশ করার জন্য দলবদ্ধভাবে অনেক মানুষ বসে এক জায়গায় কোনো বিষয়কে সমাধান করে, এটাকে পঞ্চায়েত বলা হয়। কোনো গ্রামে এটাকে সভা বলে, কোনো গ্রামে বৈঠক বলে, কোনো গ্রামে দরবার বলে। আমাদের গ্রামে বলে দরবার, যে ওই বাড়ির মধ্যে ঝামেলা ছিল, এখন দরবারে বসে এটার মীমাংসা করছে, এটার নাম হলো পঞ্চায়েত। এটা কিন্তু পুরান ঢাকা এটার কমিটি পর্যন্ত আছে, পঞ্চায়েত কমিটি, অমুক ওয়ার্ডের পঞ্চায়েত কমিটি, অমুক তমুক ওয়ার্ডের পঞ্চায়েত কমিটি, এইভাবে পুরান ঢাকায় দেখবা ওদের লোকাল বিরোধগুলো ওরা ওই বিরোধের সিস্টেমগুলো এইভাবে নিষ্পত্তি করে। এটা গ্রাম আদালত বলে, এটাকে বলা হয় গ্রাম আদালত। বুঝতে পারছো? এরপর আসো গুণ বিশেষ্য। গুণ বিশেষ্য মানে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে গুণগত অবস্থা, তুমি এটাকে দেখতে পাবা না, ধরতেও পারবা না, তবে তুমি চাইলে এটাকে ফিল করতে পারো। তুমি চাইলে এটাকে ফিল করতে পারো, ফিল করার মতো জিনিস সেগুলো হচ্ছে গুণ বিশেষ্য। যেমন সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব। ইংরেজিতে তুমি যদি এটাকে চিনতে চাও, অনেকগুলো লক্ষণ আছে এটাকে চিনবার। যেমন অনেস্টি, মডেস্টি, তারপরে তোমার হচ্ছে ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে তোমার হ্যাপিনেস, অ্যাবিলিটি, টিওয়াই যুক্ত থাকে, তারপরে এনসিই যুক্ত থাকে, নেস যুক্ত থাকে, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় লক্ষণ যদি থাকে তখন তুমি সেটাকে বলবা হচ্ছে এগুলো গুণ বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আসো ক্রিয়া বিশেষ্য, যেটাকে ইংলিশে বলা হয় ভার্বাল নাউন। ভার্বাল নাউন কেমনে বুঝবা? খুব সহজ। ইংরেজিতে এটা এই দা আর অফ, তার মাঝখানে একটা আইএনজি যুক্ত ভার্ব থাকে, ভার্ব প্লাস আইএনজি থাকে। তো এটাই হচ্ছে তোমার ভার্বাল নাউন। যেমন ধরো আমি বললাম দা রাইটিংস অফ রবীন্দ্রনাথ আর চার্মিং। তো দ্য রাইটিংস অফ রবীন্দ্রনাথ আর চার্মিং যখন তুমি এটা বলবা, তখন এই যে দ্য রাইটিংস অফ রবীন্দ্রনাথ বলছো, রাইটিংস একটা লেখা মানে অনেকগুলো লেখা, অনেকগুলো লেখা। তো এটা রাইটিংসটা হয়েছে কেমনে? হয়েছে রাইট, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, তার সাথে আইএনজি যুক্ত হয়ে রাইটিংস হয়েছে, বহু বচন হিসেবে আমি রাইটিংস বলেছি। তো দেখো তো তার মধ্যে এটা ভার্বের বেস ফর্ম আছে না, রাইট? তো বাংলায় এই বেস ফর্মটাকে কি বলে? বাংলা আমরা বলার সময় এটাকে ধাতু বলি। বাংলায় বলার সময় আমরা এটাকে ধাতু বলি। এখন দেখো নাম যখন তুমি করছো ক্রিয়া বিশেষ্য, এটাকে ভাববাচক বিশেষ্য বলে, কোনো কোনো বইতে এমন লেখা আছে ভাববাচক বিশেষ্য। তো ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য বললে তুমি সহজ করে বুঝবা এর ভিতরে একটা ধাতু থাকে। সহজ কথা, এর ভিতরে কি থাকে? ধাতু থাকে। তোমাদেরকে আগের লেকচারে ভাইয়া দেখাইছি যে ধাতুযুক্ত হয়ে ক্রিয়াপদ হয়, অবশ্যই হয় 100%। ধাতুযুক্ত হয়ে নামপদ হয়, ধাতুযুক্ত হয়ে বিশেষণ হয়। কি বলছি? ধাতুযুক্ত হয়ে ক্রিয়াপদ হয়, ধাতুযুক্ত হয়ে নামপদ হয়, ধাতুযুক্ত হয়ে বিশেষণ হয়। 3 রকমের হইতে পারে, যেমন চল থেকে চলন্ত,
বিশেষণ। রাত থেকে রাধুনী, ডাক থেকে ডাকাত, মোড় থেকে মোড়ক, এগুলো সবগুলো নামপদ। আর যদি তুমি ক্রিয়াপদ বানাইতে চাও তো অভাবই নেই, লিখলাম, পড়লাম, ধরলাম, দেখলো, পড়লো, ইত্যাদি ইত্যাদি। তাইলে এই ধাতুযুক্ত হয়ে যে বিশেষ্যটা হবে, এটাই হবে ক্রিয়া বিশেষ্য। এখন দেখো তো, এই পঠন, যেটা পঠন, পঠনের ধাতুটা কি? পঠ। ভোজনের ধাতুটা কি? ভুজ। তারপরে তোমার হচ্ছে শয়নের ধাতুটা কি? সু। এই তো। তো দেখো এইগুলোর মধ্যে একটা করে ধাতু আছে। ধাতুযুক্ত হয়ে যখন কোনো ক্রিয়াপদ তৈরি কি বলে, নামপদ তৈরি হবে, তখন সেটা কি কি বলা হয়? ধাতুর নামপদ বলা হয় আর কি। এটা ধাতুর এরিয়ার নামপদ। কথা বুঝতে পারছো? তো সিম্পল জিনিস, এটা নিয়ে প্যারা খাওয়ার মতো তেমন কিছু আমি দেখি না। তাহলে এখান থেকে আমরা যে সিদ্ধান্তটা নিলাম, প্রথম সিদ্ধান্ত হচ্ছে ধাতুযুক্ত হয়ে কেবল ক্রিয়াপদ যে হয় এমন না, ধাতুযুক্ত হয়ে বিশেষ্য হতে পারে, ধাতুযুক্ত হয়ে বিশেষণ হতে পারে, এবং ধাতুযুক্ত হয়ে ক্রিয়াপদও হতে পারে। এই হচ্ছে বিষয়। তাহলে ধাতুর সাথে যে বিশেষ্যপদের সম্পর্ক, বা যে বিশেষ্যপদ উৎপত্তি হওয়ার সময় ধাতু থেকে উৎপত্তি হয়, সেই বিশেষ্য পদটাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য। ওকে। তাহলে ক্রিয়াবাচক বিশেষ্যকে আমরা যদি ডিফাইন করি, যদি সংজ্ঞায়িত করি, এই কথাটাই মাথায় রাখবো যে এই বিশেষ্যের ভিতরে কি থাকে? এই বিশেষ্যের ভিতরে একটা ধাতু থাকে। ব্যাস। এরপরে আসো এবার সর্বনাম নিয়ে কথা বলি। সর্বনাম সাধারণত আমি অফলাইনেও যখন ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়াই বা পদ পড়াই, তখন আমি অফলাইনেও সর্বনাম নিজে কিছু বলি না। আমি যেটা করি, তোমাদেরকে সেই ট্রিকটা এখন বলি। আমি বিশেষ্য ধরাই দিয়ে সর্বনামটা বলি, তুই আবার নিজে কর। কারণ বিশেষ্যের পরিবর্তে সর্বনাম আসে। তোরা নিজে কর, রিডিং কর, দেখ বুঝিস নাকি। তো পোলাপান রিডিং করে বিশেষ্য বুঝলে, এটা রিডিং করে বলে হ ভাইয়া হ বুঝছি, এরকম। তো তোমাদেরকেও বলছি তুমি এটাই করো, আমি তোমরা ধরাই দিচ্ছি, তুমি এটা নিজে করলেই হয়ে যাবে। কিভাবে? দেখো এখানে বলছি বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত যে শব্দ বা পছেটাকে সর্বনাম বলে। আচ্ছা, যেমন ধর আমি বললাম ঢাকা একটি বড় শহর, এটি বাংলাদেশের রাজধানী। ঢাকা একটি বড় শহর, এটি বাংলাদেশের রাজধানী। এখন খুব খেয়াল করলে আমরা দেখব যে এখানে পাইছি হচ্ছে ঢাকা, এখানে পাইছি হচ্ছে এটি। তাহলে তুমি ঢাকা একটা শহরের নাম হিসেবে বলছো, সো এটা বিশেষ্য, নো ডাউট। আর এটি তুমি ঢাকার পরিবর্তে বলছো, তো যেহেতু পরিবর্তে বলছো, এটাই হলো সর্বনাম। নামের পরিবর্তে যেটা বসে সেটা সর্বনাম। ক্লিয়ার? সেকেন্ড দেখো, আমি বললাম যে শাকিল ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়। এখন এই বাক্যে খেয়াল করো তো, এখানে হিসাব কিতাব কিন্তু একটু ভিন্ন হয়ে গেল। এখানে মানুষের নাম, তাহলে শাকিল এখানে বিশেষ্য, মানুষের নাম হওয়ার কারণে। আর এখানে শাকিলের বদলে সে বসাইছি, এটা হলো সর্বনাম। তাহলে সর্বনাম মানে হচ্ছে যেটা নামকে বা বিশেষ্যকে কি করতে পারে, রিপ্লেস করতে পারে। যেটা নামকে বা বিশেষ্যকে রিপ্লেস করতে পারে, নামের পরিবর্তে বসতে পারে, সেটাই হচ্ছে সর্বনাম। এখন এই বিষয়টাকে যদি আমি সর্বনামের শ্রেণী বিভাগের জায়গা থেকে আসি, ক্লাসিফিকেশন যদি দেখি, তাহলে আমি কিভাবে দেখব? ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক মানে হচ্ছে, ধরো বললাম সুমন, তার বদলে বললাম তুমি, এটা ব্যক্তিবাচক। আত্মবাচক কি হবে? স্বয়ং, যেমন স্যার স্বয়ং এসছেন। নির্দেশক সর্বনাম আমি বললাম এটি আমার কলম। অনির্দিষ্ট সর্বনাম, কোনটি যে এনেছিলাম আমি তো জানি না। তারপর প্রশ্নবাচক সর্বনাম, ধরো বললাম কে এসেছে, কোথায় যাও। সাপেক্ষ সর্বনাম বললাম হচ্ছে যত তত, তাই না? যত তত। পারস্পরিক সর্বনাম মানে বললাম তারা পরস্পর পরস্পরকে ভালোবাসে, মানে ইংলিশে এটাকে বলা হয় রেসিপ্রোকাল। ইংলিশে এটাকে কি বলে? ইংলিশে বলা হয় রেসিপ্রোকাল। তাহলে পারস্পরিকটা সরাসরি ধরো পরস্পর, এটাই হচ্ছে পারস্পরিক সর্বনামের একটা উদাহরণ। এবার সকল বাচক সর্বনাম যোগফল। সকল মানে যোগফল বুঝবা, তাহলে আমরা বললাম যে সব বা সমুদায়। অন্য বাচক সর্বনাম মানে যেমন অপর, অর্থাৎ অপর বাড়ি গিয়ে। অপর বাড়ি গিয়ে মূল্যবান সময় নষ্ট করার কোনো মানে হয় না।
তাহলে অপর এটা একটা অন্যবাচক সর্বনাম। কথা বুঝতে পেরেছো কি? দ্যাটস ইট, খুবই সিম্পল এটা। এবং এখানে যেটা করতে হবে, এখানে বোঝারও কিছু নাই, না বোঝারও কিছু নাই। তুমি যেটা করবে এটা মুখস্থ করবা, একদম ফাটায় মুখস্থ করবা। পরীক্ষায় যখন প্রশ্ন করবে তোমার কাছে হয়তো জানতে চাইবে যে কোনটা কোন ধরনের সর্বনাম, তোমার একটা সর্বনাম দিয়ে জিজ্ঞাসা করবে এটা কোন ধরনের সর্বনাম বলো। অথবা উপরে বলে দিবে নিচের কোনটি সকলবাচক সর্বনাম, নিচের কোনটি অনির্দিষ্ট সর্বনাম, তারপর নিচের কোনটি আত্মবাচক সর্বনাম। তবে ব্যবহারের উপরে ভিত্তি করে কখনো কখনো একটা সর্বনামকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ফেলা যায়, তবে নর্মালি আমি যেটা বলেছি সিস্টেমটা এরকম করেই থাকে। কথা বুঝছো? এরকম 9টা করে থাকে, কোনো বইয়ে কম বেশি করে দেওয়া আছে। ওটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো তুমি সর্বনাম কিনা এটা বুঝতে পারছো কিনা, তুমি শিওর কিনা, বা তুমি এই আইডেন্টিফিকেশনের জায়গাটাতে তোমার সংজ্ঞাগত জায়গাটা তোমার ক্লিয়ার কিনা। আমি কি তোমাদের বোঝাই দিতে পারছি বিষয়টা? তাইলে এই সর্বনামের এই জায়গার মূল কাজ যেটা সেটা হচ্ছে প্রথমত তোমাকে বুঝতে হবে, এটা হচ্ছে বোঝা হচ্ছে তোমার প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে তুমি টোটাল এই জায়গাটাকে মুখস্থ করে ফেলবা। এ টু জেড মুখস্থ করলে তোমাকে এখান থেকে জিজ্ঞেস করবে এটা কি না ওইটা কি না এটা রূপ কি কোনটি এরকম। দেন ক্রিয়াপদ। চলো ক্রিয়াপদ নিয়ে কথা বলি। ক্রিয়াপদ বিভিন্ন রকম হতে পারে, সাধারণত ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠিত হয় না, তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ উহ্য থাকে, তখন সেটাকে অনুক্ত ক্রিয়াপদ ধরা হয়। যেমন অমি আমার ভাই। আচ্ছা, খুব খেয়াল করবা, মনোযোগ দাও, জায়গাটা কঠিন। পদের মধ্যে সব থেকে সহজ নির্ণয় করা ক্রিয়াপদ, এটা সত্য, কিন্তু ক্রিয়াপদ সব থেকে ভাস্ট। এক দুই, ক্রিয়াপদের ভিতরে অনেকগুলো লেয়ার আছে, অনেক ক্লাসিফিকেশন আছে, ওগুলোর ভিতর থেকে প্রশ্ন করলে ক্রিয়াপদ সব থেকে কঠিন। যদি স্বাভাবিকভাবে তোমাকে এজ ইউজুয়াল ক্রিয়া চিনতে বলে, যেমন অনুসর্গ চিহ্ন আর ক্রিয়া চিহ্নের মধ্যে অনুসর্গ চিহ্ন একটু কঠিন, ক্রিয়া চিহ্নটা সহজ। বিশেষ্য ক্রিয়া চিহ্নের মধ্যে ক্রিয়া চিহ্নটা সহজ, বিশেষ্য চিহ্নটা একটু কঠিন, কারণ বিশেষ একটু প্যাচগোজ আছে। কিন্তু ক্রিয়ার এই স্বাভাবিক লেয়ারে না থেকে যদি প্রশ্নটাকে ডিপে নেওয়া যায়, ক্রিয়ার যে কতগুলো ভাগাভাগি আছে তার ভিতর থেকে যদি প্রশ্ন করে, তাইলে কিন্তু শেষ, কেল্লাফতে ঝামেলা আছে। তো দেখো আমরা একটু দেখি। বলছি যে বাক্যের প্রধান জায়গা হচ্ছে ক্রিয়াপদ। তো পার্টস অফ স্পিচ যদি ইংরেজি গ্রামারের বডি হয়, ইংরেজি গ্রামারের পা, হাঁটার শক্তি হচ্ছে ক্রিয়া। আর কি বলবো এবার বল। তো বিভিন্ন রকম হয়, আমরা বলছি ক্রিয়াপদ ছাড়া সাধারণত বাক্য হয় না, তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ উহ্য থাকে, তখন সেটাকে অনুক্ত ক্রিয়া ধরা হয়। ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না কারণ কর্তা কর্ম ক্রিয়া, তবে কখনো কখনো উহ্য থাকে, তখন সেটাকে অনুক্ত ধরা হয়। সেটা কিরকম? অমি আমার ভাই। দেখো আমি এটাকেই নিলাম, অমি আমার ভাই। এটাকে ইংলিশে করলে হবে ওমি ইজ মাই ব্রাদার। আচ্ছা, এখানে ইজ যেটা তুমি নিছো এটা তো প্রিন্সিপাল ভার্বের কাজ করছে এই জায়গায়, কিন্তু বাংলাতে লেখার সময় ব্যবহার করনি কোনো কিছু, শুধু বলেছো ওমি আমার ভাই। তাহলে ওমি আমার ভাই হয়, এবার ঠিক আছে। ওমি আমার ভাই হয়, এবার ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। বুঝতে পারছো কথাটা? এখন কথা হলো, আমি হয় কথাটা কি এখানে ব্যবহার করব, করতেই হবে? এটা কি কম্পালসরি? না, আমি কখনো ব্যবহার করি কখনো করি না, ম্যাক্সিমাম টাইমেই করি না। এটা অনুক্ত অবস্থায় থাকে, উহ্য অবস্থায় থাকে। তো যখন আমি উল্লেখ করি না, এখানে উল্লেখ রাখি না, তখন তার অনুক্ত ক্রিয়াপদ বলি। কথা বুঝছো? এভাবে ক্রিয়াপদ সরাসরি উপস্থিত না থেকেও অর্থগত দিক থেকে বিদ্যমান থাকতে পারে, অর্থগত দিক থেকে তার উপস্থিতি এখানে থাকতে পারে, তখন তাকে অনুক্ত ক্রিয়াপদ বলা হয়। ওকে, এরপরে আসো বিভিন্ন রকমের ক্রিয়াপদ। কেমন কেমন ক্রিয়াপদ হয় সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। সমাপিকা, অসমাপিকা। দেখো, সমাপিকা কথাটা বলার সাথে সাথে তোমার চোখে ভেসে ওঠে সমাপ্ত। আগে যখন বাংলা ছবি দেখতাম, হচ্ছে তোমার ছোটবেলার কথা বলছি আর কি, বিটিভিতে শুক্রবারে যখন ছবি দিত, আমার আব্বা তো বাড়িতে টিভি অ্যালাউ করতো না, যার বাড়িতে টিভি আছে পালায় তার বাড়িতে যা দেখতাম। নামাজের পরে সারা শরীরে তেল টেল মাইখা শীতের দিন হইলে সুন্দর কাপড় চোপড় পরে একদম মানে রেডি হয়ে বাড়ি থেকে সবার চোখ ফাঁকি দিয়ে চলে যেতাম ছবি দেখতে। তো ছবি শেষ হলে বড় করে উঠতো সমাপ্ত, সমাপ্ত মানে ছবিটা শেষ, ডান। তো সমাপ্ত মানে শেষ। দেখো তো, এই সমাপিকা সমাপ্ত। আচ্ছা, এখন তাহলে অসমাপিকা থেকে কি রিলেট করতে পারো? অসমাপ্ত, আনফিনিশড। ইংলিশে এই সমাপিকা ক্রিয়াটাকে বলা হয় ফাইনাইট ভার্ব বা ফাইনিট ভার্ব। আর অসমাপিকা ক্রিয়াকে বলা হয় নন ফাইনিট ভার্ব, ইনফিনিট না আবার।
এখন দেখো তো মিলছে নাকি, ইংলিশে বুঝছো নাকি? তোমরা তো আবার আমার থেকে ইংলিশে ভালো হবা নিশ্চিত, কারণ ইংরেজি তোমরা বেশি চর্চা করো। তো যে ক্রিয়াপদ বাক্যকে পরিসমাপ্ত করে ফেলে, বাক্যের ভাবগত জায়গাটাকে নিবৃত্তি করে ফেলে, অর্থগত দিকটাকে পরিপূর্ণতা দিয়ে ফেলে, সেটাকে সমাপিকা বলে। আর যে ক্রিয়াপদ সেটা পারে না, সেটাকে অসমাপিকা বলে। তুমি নাম থেকে যদি বুঝতে না পারো, তোমার সংজ্ঞা গঠনও মানে বোঝাই দেওয়া খুব খারাপ অবস্থা হবে, মুশকিল হয়ে যাবে। ছেলেরা খেলা করছে, এই করছে শব্দটা কি? সমাপিকা ক্রিয়া, কারণ বাক্য শেষ। নোট বলছি সমাপিকা ক্রিয়া সাধারণত বাক্যের শেষে বসে, অর্থাৎ তুমি যদি একটা লম্বা বাক্য পাও, তাহলে বুঝতে পারবা সবার শেষে যে বাক্যটা, যে ইয়েটা থাকবে, ক্রিয়াপদটা থাকবে, সেটা অবশ্যই সমাপিকা ক্রিয়া হবে। যেমন দেখো, আহ ছেলেরা খেলা করছে, অথবা আমরা প্রতিদিন মাঠে খেলতে যাই, এই যাই শব্দটা। তারপরে নেতা বক্তব্য দিলেন, এই দিলেন শব্দটা। সবাই আনন্দ করছে, এই করছে শব্দটা। তো যেগুলো শেষের দিকে থাকে, ক্রিয়াপদগুলো বাক্যের শেষে যুক্ত হয় এবং অর্থগত দিক থেকে বাক্যকে কমপ্লিট করে, সেটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আচ্ছা, অসমাপিকা মানে যেটা বাক্যকে সম্পূর্ণ করতে পারে না। একটু একটু উদাহরণের দিকে লক্ষ্য করো। আমরা বিকালে মাঠে খেলতে যাই, এখানে দুইটা ক্রিয়াপদ আছে, দেখো, খেলতে আর যাই। তো খেলতে তো ক্রিয়াপদ, বাট তুমি যদি এই পর্যন্ত এসে থেমে যাও, তাহলে বাক্যটা কি শেষ হয়? বাক্যটা তো শেষ হয় না। তো বাক্য যেহেতু শেষ হয় না, বাক্যে ক্রিয়াপদ আসছে, কিন্তু ক্রিয়াপদ অর্থগত পরিপূর্ণতা বাক্যটাকে দিতে পারে নাই। যেহেতু পারে নাই, তাকে আমরা সমাপিকা বলবো না, তাকে আমরা অসমাপিকা বলবো। তাহলে আমরা বিকালে মাঠে খেলতে, অর্থগত পরিপূর্ণতা নাই, তাই এটা অসমাপিকা। যাই বললে এটা সমাপিকা। এখন দেখো, যখন একটা সমাপিকা একটা অসমাপিকা একসাথে হবে, তখন দুটোকে মিলে একসাথে যৌগিক ক্রিয়া বলা হয়। অর্থাৎ আমি এই পাশে লিখে দিই, আহ যদি একটা অসমাপিকা আর একটা সমাপিকা থাকে পাশাপাশি, তখন দুটোকে একসাথে বলা হয় যৌগিক ক্রিয়া। পরীক্ষায় এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। যেমন দেখো, সাইরেন বেজে উঠলো। সাইরেন বেজে উঠলো আকস্মিকতা অর্থে যৌগিক ক্রিয়ার প্রয়োগ। কথাটা ছড়িয়ে পড়েছে ব্যাপ্তি অর্থে যৌগিক ক্রিয়ার প্রয়োগ। সাইরেন বেজে উঠলো, কথাটা ছড়িয়ে পড়েছে। বেজে উঠলো, ছড়িয়ে পড়েছে, খুব খেয়াল করো। এই বেজে, এটা সমাপিকা। উঠলো, এটা অসমাপিকা। সরি, আই সো সরি, বেজে এটা অসমাপিকা, আর উঠলো সমাপিকা। তারপরে ছড়িয়ে, ছড়িয়ে অসমাপিকা, পড়েছে সমাপিকা। এখন বেজে পর্যন্ত বললে কথাটা তো শেষ হচ্ছে না, অর্থগত পরিপূর্ণতা নাই। উঠলো বললে শেষ হয়ে যাচ্ছে। কথাটা ছড়িয়ে, ছড়িয়ে বললে অর্থগত পরিপূর্ণতা নাই। পড়েছে বললে অর্থগত পরিপূর্ণতা আছে। তাহলে যতক্ষণ পর্যন্ত ভাবের পরিসমাপ্তি না হচ্ছে, একটা ক্রিয়া লাগতেছে। তাহলে একটা অসমাপিকা একটা সমাপিকা দুইটা একসাথে হয়েছে, বেজে উঠলো, একটা যৌগিক ক্রিয়া হয়েছে। ছড়িয়ে আর পড়েছে পুরোটা একসাথে হয়েছে, একটা যৌগিক ক্রিয়া হয়েছে। এখন কথা হচ্ছে, এটা আকস্মিকতা কেমন অর্থ দেয়, এটা ব্যাপ্তি কেমন অর্থ দেয়, কিভাবে দেয়? বাংলাদেশের সিনেমার কথাই যদি এবার বলি, হিন্দিতেও আছে মনে হয়, বিশেষ করে সাউথের ইন্ডাস্ট্রিতে মনে হয় বেশি থাকার কথা, ইন্ডিয়াতে, হিন্দিতে যদি নাও হয়। নায়ক নায়িকা এক জায়গায় দাঁড়াইছে, মনে করো বৃষ্টি হচ্ছে, ভাঙা ঘর, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ধুম করে একটা আওয়াজ হয়েছে, গুম করে। তখন দেখবে একে অপরকে জড়ায় ধরছে না? আকস্মিকতা জড়ায় ধরে না? ভয় পায়। ধরো এমনটা যদি এখানে হয়, সাইরেন বেজে উঠলো, এক জায়গায় তুমি দাঁড়ায় গল্প করতেছো, একটা অ্যাম্বুলেন্স চুপচাপ আসছে, আসার পথে সে আসছে চুপচাপ, কাছাকাছি আইসা ধপাস করে বাজে উঠছে। তো আকস্মিক ভাবে বেজে উঠছে না? তুমি আচমকা লাফায় উঠছো না? অবাক হয়ে গেছো না? এটা বেজে উঠলো, এটা আকস্মিকতা। বাঁচতে বাঁচতে আসে না, বেজে উঠলো বলে আকস্মিকতা। কথাটা ছড়িয়ে পড়েছে, অনেক কিছু ভাইরাল হয় না, বিশেষত স্ক্যান্ডাল গুলো। প্রমোদ চৌধুরী বলছে যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। ব্যাধি সংক্রামক মানে খারাপ জিনিস বেশি ছড়ায়, ভালো জিনিস না। তো এখানে বলছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়, মানে খারাপ জিনিস ছড়ায় পড়ে, ভালো জিনিস না। ধরো কথাটা ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়েছে মানে অনেকে জানাজানি হয়ে গেছে। তো ব্যাপ্তি মানে কি? অনেকটা সময় জুড়ে বা অনেকটা জায়গা জুড়ে, অনেকটা সময় জুড়ে বা অনেকটা জায়গা জুড়ে কথাটা ছড়িয়ে পড়েছে, মানে অনেকের মধ্যে চলে গেছে, এটার নাম হলো ব্যাপ্তি। এটা ব্যাপ্তি কথাটা আসছে কই থেকে? আসছে ব্যাপন থেকে। তোমাদেরকে মনে হয় সমাসের ক্লাসে এটা বলছি ভাইয়া। ব্যাপন মানে কি? ব্যাপন মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তুমি যদি রুমের এক কর্নারে একটা বডি, কি বলে এটার নাম, বডি স্প্রে পারফিউম যদি তুমি এনে ইয়ে করো, চাপো, যদি তুমি এটাকে প্রেস করো, তাহলে এটার কোনায় কোনায় বিভিন্ন মানে পুরা রুমে এটার গন্ধটা ছড়ায় পড়বে। তো তুমি এক জায়গায় রাখতে চাইলেও এটা থাকবে না, ছড়ায় যাবে। এটার নামই হচ্ছে ব্যাপ্তি, এটার নামই হচ্ছে ব্যাপন, এটার নামই হচ্ছে ছড়ায় পড়া। ক্লিয়ার কথাটা? আচ্ছা,
তারপরে আসো, আমরা একটু কর্ম নিয়ে কথা বলবো। বাক্যে কর্ম কি, কর্তা কর্ম ক্রিয়া, যেহেতু প্রসঙ্গটা চলেই আসছে, সেহেতু আমাদের একটু কর্ম জিনিসটাকে নিয়ে একটু আলোচনা আমরা না করলেই নয়। দেখো, বাক্যকে তৈরি করার জন্য সবার আগে বসাইতে হয় কর্তা, তারপরে বসাইতে হয় কর্ম, আর তারপরে বসাইতে হয় ক্রিয়া। যেমন ধরো, আমি চিঠি লিখি। এটা খুব সহজ, এগুলো একদম 3-4 এক্সাম্পল। বাক্যে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়, যা পাওয়া যায়, যে জবাব পাওয়া যায়। বাক্যে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায়, একটা যে আছে এখানে, যে জবাব পাওয়া যায় তাকে কর্ম বলে। আচ্ছা, এখন প্রশ্ন করার টুল হচ্ছে দুইটা, একটা কি অথবা কাকে। খুব খেয়াল করবা, মনে রাখো, অন্য কোনো সিস্টেমে বা অন্য কোনো পদ্ধতিতে বা অন্য কোনো টুল দ্বারা তুমি প্রশ্নটা করতে পারবে না। প্রশ্ন করার সিস্টেম বা পদ্ধতি এটা কি অথবা কাকে। আচ্ছা, এখন খুব খেয়াল করো, কর্মটা আমি একটু বের করি। আমি চিঠি লিখি, ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হলো গিয়ে লিখি। এখন লিখিটারে প্রশ্ন করো, কি লিখি? উত্তর হবে চিঠি। তাহলে চিঠি হলো কর্ম। আচ্ছা, যদি এমন হয় কেউ যদি বলে যে আমি বাজারে যাই বা স্কুলে যাই, কেউ বলল, এখন ক্রিয়াপদ কোনটা? যাই। যাইকে প্রশ্ন করো তো, কি যাই? না, প্রশ্ন করাই যাচ্ছে না। আচ্ছা, প্রশ্ন করো তো, কাকে যাই? না, প্রশ্ন করাই যাচ্ছে না। হ্যাঁ, প্রশ্ন করা যাচ্ছে হচ্ছে এরকম, কোথায় যায় প্রশ্ন করা যাচ্ছে, কিন্তু কোথায় দিয়ে প্রশ্ন করার সিস্টেম নাই, পদ্ধতি নাই। তাহলে আমি বাজারে যাই, এই বাক্যে বুঝতে হবে এখানে কর্ম নাই। এই বাক্যে কি নাই ভাইয়া? কর্ম নাই, এটা কর্মলেস একটা বাক্য। এখন আসো, বলছে এই কর্মের দিক থেকে তুমি যদি চিন্তা করো, কর্মের ভিত্তিতে যদি চিন্তা করো, একটা বাক্য 3 রকম: সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। সকর্মক মানে কর্ম আছে, অকর্মক মানে কর্ম নাই, দ্বিকর্মক মানে কর্ম দুইটা, ডাবল। এখন আসো, বিষয়টাকে একটু ফায়সালা করি। দেখো, আমি বই পড়ি, ক্রিয়াপদ কোনটা? পড়ি। প্রশ্ন করো, কি পড়ি? উত্তর হচ্ছে বই। তাহলে বই এখানের কর্ম। এই যে পড়ি ক্রিয়াপদটা, তার পরিচয়, তার সাথে কর্ম আছে, সে সকর্মক। আচ্ছা, আমি স্কুলে যাই, যাই কি প্রশ্ন করো, কি যাই? উত্তর নাই। কাকে যাই? উত্তর নাই, কারণ প্রশ্ন তো করা যাচ্ছে না। তাইলে এই যাই ক্রিয়ার প্রশ্ন, ইয়ে হলো, লেভেল হলো সে অকর্মক। আচ্ছা, পরেরটা দেখো, বাবা আমাকে একটু কলম কিনে দিয়েছেন। বাবা আমাকে একটু কলম কিনে দিয়েছেন, ক্রিয়াপদ কোনটা? কিনে দিয়েছেন। খুব খেয়াল করো, এখন প্রশ্ন করলাম যে কি কিনে দিয়েছেন, উত্তর হচ্ছে কলম। আচ্ছা, যদি আবার প্রশ্ন করি কাকে কিনে দিয়েছেন, যেহেতু প্রশ্ন করার টুল দুইটা, কি এবং কাকে, কাকে কিনে দিয়েছেন, এবার উত্তর হবে আমাকে। এখন চোখ বড় বড় করে দেখো, 3 প্রকার কর্ম যে পড়তেছো সব মুছে ফেলাইলাম। চোখ বড় বড় করে দেখো, চোখ বড় বড় করে দেখো এই জায়গায়। দেখো, আমরা কর্ম আসলে যে পাইছি দুইটা, দুইটা কর্মের লেভেল বা দুইটা কর্মের পরিচয় কিন্তু হচ্ছে তোমার 2 রকম। এই যে কলম, এটা হচ্ছে একটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? এটা বস্তুবাচক। আমাকে, এটা হলো ব্যক্তিবাচক। তো মনে রাখো, যখন তুমি কোনো বাক্যে ব্যাক টু ব্যাক দুইটা কর্ম পাবা, কি দ্বারা প্রশ্ন করলেও পাবা, কাকে দ্বারা প্রশ্ন করলেও পাবা, তখন বুঝবা যে অবশ্যই কি দ্বারা যেটা পাইছো সেটা বস্তু, কাকে দ্বারা যেটা পাইছো সেটা হচ্ছে ব্যক্তি। এখন দেখো, এখানে লেখা আছে দ্বিকর্মক ক্রিয়ার ব্যক্তিবাচক কর্মটা গৌণ, বস্তুবাচক কর্মটা মুখ্য। অর্থাৎ যেটা বস্তু এটা হচ্ছে মুখ্য, আর যেটা ব্যক্তি এটা হচ্ছে গৌণ। এখন তুমি হয়তো মনে মনে বলতেছো, ভাইয়া, যেটা ব্যক্তি এটা মুখ্য হইলে ভালো হইতো, আর যেটা বস্তু সেটা গৌণ হইলে ভালো হইতো। কিন্তু তোমার আমার ইচ্ছার কি দাম আছে বলো? এই দেশে এখানে বস্তুটা মুখ্য হবে, ব্যক্তিটা গৌণ হবে। তবে হ্যাঁ, এটা তোমার আমার ইচ্ছাকে এমনি এমনি অবমাননা করা হয়নি, এটা লজিকে করা হয়েছে। লজিকটা কি? মনে রাখো, যেটা ক্রিয়াপদের কাছাকাছি থাকে যে কর্মটা, সেটা মুখ্য কর্ম হয়।
আর ক্রিয়াপদ থেকে যেটা দূরে থাকে সেটা গৌণ কর্ম হয়। এই যে বাবা মাকে কলম কিনে দিয়েছেন, এই যে ক্রিয়াপদটা কিনে দিয়েছেন, তার কাছাকাছি যেটা সেটা হচ্ছে কলম, আর তার থেকে দূরে যেটা সেটা হচ্ছে আমাকে। তাহলে খুব সিম্পলি, যেটা বস্তু এটা ক্রিয়া থেকে কাছে থাকে, যেটা ব্যক্তি এটা ক্রিয়া থেকে দূরে থাকে। এই যে কলম কাছে না আমাকে কাছে, কলম কাছে, সো কলম এখানে বস্তু এবং কলম হচ্ছে মুখ্য কর্ম। এরপরে সমধাতুজ কর্ম বা ধাত্তর্থক কর্মপদ, এটা একটা ভেজাইল্লা জিনিস। নামটাই ভেজাইল্লা, জিনিসটাও ভেজাইল্লা। বুঝতে পারছো? তবে আমরা এটাকে সহজ করে সানডে মানে ক্লোজ করে দেব। দেখো, সমধাতুজ, সম শব্দের অর্থ হচ্ছে সমান, ধাতুজ মানে হচ্ছে ধাতু থেকে জন্ম লাভ করা। মানে সমান ধাতু থেকে জন্ম লাভ করেছে এমন কর্ম। সমান ধাতু থেকে আবার কেমনে জন্ম লাভ করে আমরা এই পেজে দেখব, ঠিক আছে? দেখো, সম ধাতুজ কর্ম, সমান ধাতু থেকে জন্ম লাভ করা কর্ম। এর মানে আগে একটা সমীকরণ আমার সাথে মুখস্থ করো 30 সেকেন্ডে, সেটা হচ্ছে ক্রিয়ার ধাতু সমান কর্মের ধাতু। এটা একটু মুখস্থ করো। ক্রিয়ার ধাতু সমান কর্মের ধাতু। এখন ক্রিয়ার ধাতু আর কর্মের ধাতু যদি সমান হয় তখন তারা সমধাতুজ কর্ম বলে। ধরো তোমার কাছে 50 টাকা, আমার কাছেও 50 টাকা, তাহলে তোমার আর আমার অর্থনৈতিক সামর্থ্যটা সমান হয়ে গেল। তো ক্রিয়ার ধাতু কর্মের ধাতু সমান কিভাবে? আমি বললাম দারুণ এক খাওয়া খেয়েছি। এখন খেয়েছি ক্রিয়াপদ, তার ধাতু হচ্ছে খা। খাওয়া কর্মপদ, তার ধাতু হচ্ছে খা, কারণ খাওয়া এখানে কর্ম। কি খেয়েছি? খাওয়া। তাহলে দেখো তো, একই কর্ম, সরি একই ধাতু, খা থেকে ক্রিয়াপদ খেয়েছি এবং কর্মপদ খাওয়া, দুটোর উৎপত্তি হয়েছে। এই জন্য এই খা যেটা, এটা যেহেতু ধাতু, এই ধাতু থেকে ক্রিয়া, এই ধাতু থেকেই কর্ম। সো এই কর্মটা, খাওয়া যে কর্মটা, এটার নাম সমধাতুজ কর্ম, অর্থাৎ সমান ধাতু থেকে জন্ম লাভ করা কর্ম। তাহলে আমি কি এই কথাটা এখানে যেটা বলছি প্রথমে, যে এই যে ক্রিয়ার ধাতু সমান কর্মের ধাতু, ঠিক বলছি না? অথবা তুমি যদি এরকম বলো, বেশ এক খেলা খেলেছি, বা দারুণ এক ঘুম ঘুমিয়েছি, যেভাবেই বলো না কেন। তাই দেখো, বেশ এক খেলা খেলেছি, এই খেলেছি এটার ধাতুটা কি? এটার ধাতু হচ্ছে খেল। খেলা এটার ধাতু কি? খেল। তাহলে দুটোর ধাতুই হচ্ছে খেল, দুটোই তো সমান। তাহলে এখানেও আমরা ক্রিয়ার ধাতু আর কর্মের ধাতুকে সমান পাইছি। যদি আমরা ক্রিয়ার ধাতু কর্মের ধাতু সমান পাই, ওই কর্মের নাম সমধাতুজ কর্ম। মানে খেলা এখানে সমধাতুজ কর্ম। এখন কেতাবের ভাষায় যাই। কেতাবের ভাষায় বলছে যে একই ক্রিয়াপদ, সরি একই ধাতু থেকে যদি ক্রিয়াপদ এবং কর্মপদের উৎপত্তি ঘটে, তখন সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে। তো একই ধাতু থেকে যদি ক্রিয়াপদ এবং কর্মপদ উভয়ের উৎপত্তি ঘটে, তখন তাকে সমধাতুজ কর্ম বলে। এটা যে কথা আমি যেটা বলছি সেটা তো একই কথা। ক্রিয়ার ধাতু সমান কর্মের ধাতু, মামলা ডিসমিস। ওকে, আচ্ছা, এবার আসো পিছনে যাই। পিছনে গেলে এখানে থেকে দেখো কি বলছি। ক্রিয়ার ধাতু এবং কর্মের ধাতু সমান, অর্থাৎ একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্ম উৎপত্তি লাভ করবে। যেমন দারুণ এক খেলা খেলেছি, বেশে খাওয়া খেয়েছি, তারপরে বেশে ঘুম ঘুমিয়েছি। এই যে ঘুমিয়েছি আর ঘুম, দুটোর ধাতুই হচ্ছে ঘুম, দুটোর ধাতুই হচ্ছে খা, দুটোর ধাতুই হচ্ছে খেল। তো এটারে আরেক নাম হচ্ছে ধাত্তত্ব কর্মপদ। যেটা সমাধাতুজ কর্ম, ওরই আরেক নাম ধাত্তর্থক কর্মপদ। তুমি সমাধাতুজ বুঝলা, পরেরটা বুঝলা না, ঝামেলা না? মানে তুমি যদি একটা টপিককে, একটা কথাকে পুরোপুরি না জানো, এটা তোমাকে প্রবলেম করতে পারে। যেমন এক জায়গায় লেখা ছিল যে পা যদি ফুলে যায় তাহলে মোটা সুই দিয়ে এই ইনজেকশনটা পুশ করতে হবে। এটা বইয়ের একদম লাস্টের লাইনের কথা। পাতা উল্টায় তারপর লিখছে, যদি রোগীটা চতুষ্পদ জন্তু হয়। যদি রোগীটা কি হয়? চতুষ্পদ জন্তু হয়। কথাটা কি? পা যদি ফুলে যায় এরকম মোটা সুই দিয়ে এই ওষুধটা পুশ করতে হবে। পরের পেজে গিয়ে কথাটা শেষ হয়েছে, যদি রোগীটা চতুষ্পদ জন্তু হয়। এখন তুমি পরের কথা পড়ো নাই, বলছে যদি রোগী চতুষ্পদ জন্তু হয়, মানে গরু ছাগল এমন যদি হয়, সেক্ষেত্রে পা ফুলে গেলে ধরো এই ওষুধটা এই মাত্রায় তুমি এরকম মোটা সাইজের সুই দিয়ে পুশ করে দিতে হবে। তুমি পরের কথা না পড়ে এখন মানুষের পা ফুলে গেছে, তুমি ওই সুই নিয়ে ওষুধ হান্দায় দিছো, এবার কি হবে? বুঝাতে পারছি? ওইটা করা যাবে না। তো তোমাকে, তুমি সমাধাতুজ কর্ম পর্যন্ত শিখছো, ধাত্তর্থক পর্যন্ত শিখো নাই, তো বিপদ হয়ে যাবে না?
পরীক্ষা যদি ধাত্তর্থক কর্মপদ দিয়ে প্রশ্নটা করে, তখন তুমি বললা আল্লাহ এটা তো পরীক্ষায় আমি এটা তো আমি কোথাও পড়ি নাই, বইয়ে ছিল না। ভাইয়া পড়ায় নাই, না পড়াইছে। খেয়াল করো, মানে খেলা খাওয়া ঘুম এগুলো সমধাতুজ কর্ম। কিভাবে, আশা করি ক্লিয়ার। এরপরে সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ। সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ যেটা, এটা হলো সোজা বাংলায় যদি বলি, একটা ক্রিয়া ভিন্ন সময়ে ভিন্ন রূপে মানে তোমার সামনে আসবে। দেখো, আমি চোখে দেখি না, এখানে ক্রিয়াপদ হলো দেখি না। আমি রাতে খাবো না, ক্রিয়াপদ হলো খাবো না। ছেলেটা কানে শোনে না, ক্রিয়াপদ হলো শুনে না। আকাশে চাঁদ দেখি না, ক্রিয়াপদ হলো দেখি না। আমি রাতে ভাত খাবো না, ক্রিয়াপদ হলো খাবো না। ছেলেটা কথা শুনে, ক্রিয়াপদ হলো শোনে। এখন হাউমাউ করে এদিকে তাকায় দেখো তো, আমি এখানে বলেছি এগুলো অকর্মক, এখানে বলেছি এগুলো সকর্মক। কেন? দেখো, আকাশের চাঁদ দেখি না, প্রশ্ন করো কি দেখি না, উত্তর হবে চাঁদ। আমি রাতে ভাত খাবো না, প্রশ্ন করো কি খাবো না, উত্তর হবে ভাত। ছেলেটা কথা শুনে, প্রশ্ন করো কি শুনে, উত্তর হবে কথা। কিন্তু এখানে দেখো তো, ছেলেটা কানে শুনে না, কি শুনে না, কাকে শুনে না বলা যাচ্ছে না। আমি রাতে খাবো না, কি খাবো না, কাকে খাবো না বলা যাচ্ছে না। আমি চোখে দেখি না, কি দেখি না, কাকে দেখি না বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, আমি রাতে খাবো না, কখন খাবো না, রাতে কখন দিতে প্রশ্ন করার চান্স নাই, চাইলেও পারবো না। ওকে, সো আমরা বুঝলাম যে এখানে একই ক্রিয়া দেখি না, খাবো না, শুনে না, এগুলো অকর্মক, বাট এখানে এগুলো দেখি না, খাবো না, শুনে, এগুলো সকর্মক। কথা কি বুঝাইতে পারছি? তুমি এখানে শুনে নাও বলতে পারছো, এটা কথা শুনে না, কি শোনা, কথা একই কথা, শুনে না বা শুনে একই কথা, সমস্যা নেই, কর্ম তো একই পাবা তুমি। এরপরে প্রযোজক এবং প্রযোজ্য ক্রিয়ার কর্তা। প্রযোজক, প্রযোজক মানে হচ্ছে প্রডিউসার। তো প্রডিউসার যিনি, তিনি কি অভিনয় করেন? তিনি তো করেন না, তিনি অভিনয় করান। তো প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখবা এমন ক্রিয়াপদ যেটা একজন আরেকজনকে দিয়ে করাচ্ছে। অর্থাৎ দেখো, পড়াচ্ছেন, দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়, দেখাচ্ছে মা, দেখতেছে শিশু, পড়তেছে ছাত্ররা, পড়াচ্ছেন শিক্ষক। তাহলে এখানে শিক্ষক যিনি, উনি প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা। আর তার আন্ডারে যারা করে ছাত্ররা, তারা হচ্ছে প্রযোজ্য কর্তা। আর পড়াচ্ছেন যেটা, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। ঠিক এখানে মা শিশু, মা প্রযোজক কর্তা, শিশু দেখছে, সে প্রযোজ্য কর্তা, আর দেখায়, এটা হচ্ছে তোমার প্রযোজক ক্রিয়া। হিসাব শেষ। কথা বুঝতে পারছো? তাহলে যিনি কাজ করাবেন তিনি প্রযোজক, তার আন্ডারে যিনি করবেন তিনি প্রযোজ্য। মামলা ডিসমিস। তারপরে আসো পরের অংশে চলে যাবো, আমরা ক্রিয়ার ভাব পড়বো। এটা খুব মজার, মজা পাবা এটা পড়লে। ক্রিয়ার ভাব চার প্রকার: নির্দেশক, অনুজ্ঞা, সাপেক্ষ, আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। ক্রিয়ার ভাবকে ইংলিশে বলা হয় মুড। কি বলা হয়? ইংলিশে বলা হয় মুড। তো মুড আবার কি? আমরা যখন কথা বলি, তখন আমাদের ভোকাল টোনিং সবসময় কি একই রকম থাকে? না, সবসময় একই রকম থাকে না। এই ভোকাল টোনিংটা এক এক সময় এক এক রকম হয়, ঠিক না? তো এই ভোকাল টোনিংটাই হচ্ছে ক্রিয়ার ভাব, এটাই হচ্ছে মুড। কিরকম, চলো বিষয়টাকে বুঝাই। তুমি যখন তোমার বন্ধুর সাথে কথা বলো, এ মাম্মা কি খবর, কেমন আছো, মজা লও মিয়া, এটা বন্ধুর সাথে মজা লস। টিচারের সাথে যখন দেখা হয়, আবার আরেক রকম টোনিং। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার, স্যার আপনার শরীর এখন কেমন? আচ্ছা। আবার যখন কোনো স্পেশাল মানুষের সাথে, ওলে আমার বাবুলে, আমার জানটু, আমার কিউট, আমার সুইট, বাবলি বাবলি, দেখো চেঞ্জ। আমরা এক একজনের সাথে এক এক ভাবে কথা বলি, এটাই মুড। তো এখানে খেয়াল করো, নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সাপেক্ষ ভাব, আকাঙ্ক্ষা প্রকাশক ভাব, এগুলো মুডের উপর ডিপেন্ড করে হয়েছে। এখানে একটু ক্লিয়ার করো, নির্দেশক মানে এখানে অর্ডার নয়, আমি লিখে দিই, আদেশ বা অর্ডার নয়। এই কথাটা পোলাপান বুঝে না বলে পেঁচালা লাগায় ফেলে। এখানে নির্দেশক বলতে আদেশ করা বা অর্ডার করাকে মিন করে না। এই নির্দেশক ভাব হয় তুমি সাধারণ বিবৃতি দিলে, প্রশ্ন জিজ্ঞাসা করলে। যেমন আমি বই পড়ি, অ্যাজ ইউজুয়াল অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা সাধারণ বিবৃতি। প্রশ্ন জিজ্ঞাসা করলে আপনি কি আসবেন, এটা হচ্ছে তোমার প্রশ্ন জিজ্ঞাসা। তাহলে সাধারণ বিবৃতিতে প্রশ্ন জিজ্ঞাসা ক্রিয়ার যে ভাব, তার নাম নির্দেশক ভাব। মনে থাকবে। বিসিএস এ 41তম বিসিএস এ প্রশ্ন আসছে, 41তমতে, এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো। বিচিত্র অভিজ্ঞতা হলো। তো প্রশ্ন ছিল এখানে কোন ভাব আসছে? উত্তর ছিল নির্দেশাত্মক ভাব।
দেখো বুঝছো নাকি? নির্দেশাত্মক ভাব, কারণ এটা সাধারণ বিবৃতি। এবার আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হলো, এটা গ্রামার যারা গভীরভাবে না পড়বে ওরা পারার কথা না, আন্দাজে পারা যাবে না এই প্রশ্নটা। তাহলে যদি প্রশ্ন হয় প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়, তার নাম হলো নির্দেশক ভাব। সাধারণ বিবৃতিতে ক্রিয়ার কোন ভাব হয়, তার নাম নির্দেশক ভাব। ওকে, এরপর আসো অনুজ্ঞা ভাব। এখন অনুজ্ঞা মানে কি, ইংলিশে এটাকে কি কয়? অনুজ্ঞাকে ইংলিশে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ আর অপটেটিভকে বাংলায় বলা হয় অনুজ্ঞা বাক্য। মানে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, ইচ্ছা, প্রার্থনা। আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, এই চারটা হচ্ছে ইম্পারেটিভ, ইচ্ছা প্রার্থনা হচ্ছে অপটেটিভ। তো কোনো বাক্যে যদি আদেশ করা হয় আমার সামনে থেকে যাও, এটা হচ্ছে অনুজ্ঞা ভাব। যদি নিষেধ করা হয় রৌদ্রে দৌড়াবে না, অনুজ্ঞা ভাব। আমাকে এক গ্লাস পানি দিন, অনুরোধ করা হয়েছে, অনুজ্ঞা ভাব। সদা সত্য বলবে, উপদেশ দেওয়া হয়েছে, অনুজ্ঞা ভাব। তুমি দীর্ঘজীবী হও, প্রার্থনা করা হয়েছে, অনুজ্ঞা ভাব। মনে থাকবে? সাপেক্ষ ভাব, তিনি ফিরে এলে সবকিছুর মীমাংসা হবে। সাপেক্ষ বললেই বুঝবে এখানে শর্ত থাকবে। যদি শর্ত দেখো, সাপেক্ষ সর্বনামে পড়ে আসতো না, সাপেক্ষ যোজকে পড়ে আসতো না, যেগুলো সাপেক্ষ সর্বনাম সেগুলো তো সাপেক্ষ যোজক। তো এখন সাপেক্ষ সর্বনামের ক্ষেত্রে যেমন তুমি দেখছো, এটা এটা দিয়ে বলা হয় যদি তিনি ফিরে আসেন তবে সবকিছুর মীমাংসা হবে। তুমি এটাকে কমপ্লেক্স সেন্টেন্স ওইভাবে লিখবা। এখানে আমি সরল বাক্যে লিখছি আর কিছু না, বাট ক্রিয়াপদের উপরে দেখো ডিপেন্ডেন্সি আছে, তিনি ফিরে এলে সবকিছু মীমাংসা হবে। এর মানে এই মীমাংসা হওয়াটা ডিপেন্ড করতেছে তার ফিরে আসার উপরে। মীমাংসা হওয়া ডিপেন্ড করতেছে তার ফিরে আসার উপরে। তো যদি বাক্যে একটা ক্রিয়া আরেকটা ক্রিয়ার উপরে ডিপেন্ড করে, দুইটা ক্রিয়া থাকে, পারস্পরিক ডিপেন্ডেন্সি থাকে, একটা আরেকটার উপরে নির্ভরশীল, এমন যদি মিন করে তখন তাকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলে। এরপরে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব, বৃষ্টি আসে আসুক, সে যায় যাক, সে হাসে হাসুক। এর মানে বৃষ্টি আসলো আমার কিছু না, না আসলেও কিছু না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। সে যায় যাক, গেলে মরুক, যায় যাক, কোনো অসুবিধা নাই। সে হাসে হাসুক, সে মরে মরুক, কোনো অসুবিধা নাই। এর মানে আকাঙ্ক্ষা বলতে তুমি যেটা বুঝো তোমার প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এখানে এমন কিছু মিন করছে না, এখানে ভিন্ন কিছু। এখানে আকাঙ্ক্ষা মানে তুমি সহজে মনে রাখবা যে কাউসার ভাইয়া বলছে এটা হচ্ছে নো রিয়াকশন মুড। এটা নো রিয়াকশন মোড মানে কি দেখো, বৃষ্টি আসে আসুক, এর মানে বৃষ্টি আসলো কি না আসলো আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। সে যায় যাক, আমার কিছু যায় আসে না। সে হাসে হাসুক, আমার কিছু যায় আসে না। তাহলে বক্তার নির্লিপ্ত মনোভাব যদি প্রকাশ পায়, বক্তার মনে নির্লিপ্ততা যদি প্রকাশ পায়, সেটা আকাঙ্ক্ষা প্রকাশক ভাবের ক্রিয়া হয়। এখন মজার বিষয় হচ্ছে ওই নির্লিপ্ত কথা তুমি বুঝবা না, কারণ বাংলা তো আর বুঝবা না, বুঝো তো ইংরেজি। এই জন্য বলছি নো রিয়াকশন মুড। মনে থাকবে? এবার আসো আমরা একটু বিগত বছরের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলি, কি অবস্থা আছে দেখি। বিগত বছরের প্রশ্ন কেমন ছিল এবং এগুলো কি অবস্থা, কতটা কঠিন, কতটা সহজ, কতটা সিম্পলি তুমি এগুলাকে চাইলে সলভ করতে পারো, সেটা নিয়ে একটু তোমাদের সাথে আলাপ আলোচনা করি, দেখি কি অবস্থা। তার আগে একটা কথা একটু মনে রাখবা, খুব খেয়াল করবা। ব্যাকরণিক শব্দ শ্রেণী যেহেতু একটা মোটামুটি ম্যাসিভ টপিক, যথেষ্ট বড় সাইজে, এটাকে সিরিয়াসলি নিও। আমি পরের লেকচারও তোমাদেরকে এগুলো নিয়ে খুব ডিটেল বলে দেব, কোনো অসুবিধা নাই। এটাকে সিরিয়াসলি নিও। যত বেশি এখানে পড়তে পারবা, যত শক্তিশালী ওয়েতে তুমি প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারবা, যত ব্রড আকারে পড়তে পারবা, তত বেশি তুমি এখান থেকে গেইন করতে পারবা। আর যত শর্টকাটে যাবা যে আমি খুব সিম্পলি আগাবো, কম পড়লেও চলবে, তাইলে কিন্তু তুমি নিজের থেকে এখানে বড় ধরনের বিপদে পড়বা। যেহেতু 8টা ব্যাকরণিক শব্দ শ্রেণী, তার বডিটা অনেক বড়, এই জন্য খুব বেশি কম্প্রোমাইজ এখানে করো না, একটু ডিটেল পড়ার চেষ্টা করবা। তো চলো আমরা দেখি সন্দেহ কোন প্রকারের বিশেষ্য। দেখো এটা কি ভাববাচক, সমষ্টিবাচক, পরিমাণ বা সংজ্ঞাবাচক? সংজ্ঞা তো হচ্ছে না, পরিমাণও হচ্ছে না, সমষ্টি হচ্ছে না, ভাববাচক হচ্ছে কি, গুণবাচক হচ্ছে কি? আচ্ছা ভাববাচক সন্দেহ, হ্যাঁ এটার মধ্যে একটা ভার্ব আছে, একটা তোমার হচ্ছে ধাতু আছে, এটা আছে। বাকিগুলো তো মিলতেছে না, সমষ্টি না, এটা যোগফল না, এটা পরিমাণ না, এটা তোমার হচ্ছে নাম বিশেষ্যও না, প্রপার নাউনও না। কোনটি গুণ বিশেষ্য? গুণ বিশেষ্য হচ্ছে গুরুত্ব, ইম্পর্টেন্স। ইংরেজিতে বললে সহজে বুঝবা। দেখো ইম্পর্টেন্স, যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, সাপেক্ষ, অনির্দিষ্ট, আত্মবাচক, নির্দেশক। যদি নৈকট্য বোঝায় অথবা দূরত্ব বোঝায় তখন তার নির্দেশক সর্বনাম বলে। যেমন
এই, ওই। ইংলিশে বললে একটা হচ্ছে দিস, একটা হচ্ছে দ্যাট। ক্রিয়া বিশেষ্য নয় কোনটি? মিছিল। কারণ এই পঠন, এটার ধাতু হচ্ছে পট, শয়নের ধাতু হচ্ছে সু, নেওয়ার ধাতু হচ্ছে নি, বাট মিছিলের কোনো ধাতু নেই। ক্রিয়া বিশেষ্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার ভিতরে একটা ধাতু থাকবেই থাকবে, অবশ্যই ধাতু থাকবে। কোন পদ কখনো উত্তম বা মধ্যম পুরুষ হয় না? বিশেষণ, সর্বনাম, বিশেষ্য, অব্যয় পদ। উত্তম পুরুষও হয় না, মধ্যম পুরুষ হয় না, পুরুষের দিকে পড়ে না, ওটা বিশেষ্য। যেমন আগুন, পানি, বাতাস, ওরা পুরুষ কি? বাকিগুলো হতে পারে। কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ? নাচ করা, এসে বসা, খেয়ে যাওয়া, দৌড়াতে থাকা। মিশ্র ক্রিয়া নাচ করা। সিক্ত নীলাম্বরীতে নীলাম্বরী কোন পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ। হৃদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরী, মানে এটা নাউন। এরপরে পুণ্যে মতি হোক, পুণ্য এখানে ভালো কাজ, যেহেতু পুণ্য ভালো কাজে মতি হওয়ার কথা বলছে, সো এটা হচ্ছে বিশেষণ। পুণ্যে আচ্ছা, এটা তো কাজের নাম। পুণ্য মানে ভালো কাজের নাম, যেমন তুমি যত ভালো কাজ আছে সবগুলো। এই জন্য এখন তোমার এই পুণ্য প্রচেষ্টা সফল হোক, মানে ভালো প্রচেষ্টা সফল হোক, পুণ্য প্রচেষ্টা সফল হোক, ওটা বিশেষণ। আর পুণ্যে মতি হোক মানে ভালো কাজে মতি হোক, যত কাজের নাম আছে সবগুলোকে একত্রে পুণ্যে বোঝানো হয়েছে, সো এটা হচ্ছে বিশেষ্য। ছেলেটি মাকে চিঠি লিখছে, এবারে লিখছে যে ধরনের ক্রিয়া, মাকে চিঠি লিখছে। তো লিখছে মানে, খেয়াল করো, কি লিখছে? চিঠি। কাকে লিখছে? মাকে লিখছে। দুইটা আছে তো, দুইটা থাকলে দ্বিকর্মক ক্রিয়া। রুগ্ন, বিশেষণের বিশেষ্য রূপ রোগী, রোগিণী, রোগাটে, রোগ। রুগ্ন মানে হচ্ছে মানে রোগাক্রান্ত, সিক, অসুস্থ। তো এটার বিশেষ্য হচ্ছে রোগ। ধ্বস্ত, বিশেষণ পদের বিশেষ্য রূপ ধস, ধস, ধ্বংস, ধাষ্ট, ধ্বংস, ধ্বস্ত, ধ্বংস। বিধ্বস্ত, এই যে এটা বুঝো না তো, শুধু এটা বুঝবে না, বিধ্বস্ত এটা দিলে বুঝবা, এবার বুঝতেছ? তার বিধ্বস্ত চেহারা, বিধ্বস্ত মানে বিশেষভাবে ধ্বস্ত, এই জন্য বিধ্বস্ত। জ্ঞান, বিজ্ঞান। শুদ্ধ, বিশুদ্ধ। ধ্বস্ত, বিধ্বস্ত। এবার বুঝছো? এটা হচ্ছে, এটা ধ্বস্ত শব্দটা বিশেষণ, এবং এটার বিশেষ রূপ যেটা সেটা হচ্ছে ধ্বংস। দ্যাটস ইট। তারপরে আসো, কোন বাক্যে সমধাতুজ ক্রিয়া রয়েছে? সমধাতু, সে হাসিয়া উঠিল, সে হাসিতেছিল, তার হাসিতে বিস্ময় ছিল, সে বিস্ময়ের হাসি হাসিল, বিস্ময়ের হাসি হাসিল। এখানে এই হাসি হাসিল দুটার ধাতুই হচ্ছে এই হাস। উপরে চন্দ্রবিন্দু দিলে হয়ে যাবে হাঁস, ডাক হয়ে যাবে, হাঁসের মাংস শীতের মধ্যে সবাই খাচ্ছে। তিনি কোথায় যেন চলে গেলেন, বাক্যে চিহ্নিত শব্দযুগল কোন ক্রিয়া? চলে গেলেন, চলে গেলেন, চলে অসমাপিকা, গেলেন সমাপিকা, এটা একটা ফৈনী যৌগিক ক্রিয়া। তারপরে আসো, বিশেষ্য পদ কোনটি? জাত, গৈরিক, উদ্ধত, গাম্ভীর্য। মারাত্মক কোশ্চেন, বিসিএস আসছে, ওখান থেকে হুবহু কপি করছে। গাম্ভীর্য কেন? কারণ আমি বললাম তিনি খুব গম্ভীর। এই যে তিনি খুব গম্ভীর মানে রিজার্ভ, তার ভাবটা গাম্ভীর্য, মানে এটা নাউন। কোন পদের আগে অজস্র শব্দটি বসালে বহুবচন হয়? কোন পদের আগে অজস্র শব্দটি বসালে বহুবচন হয়? সর্বনাম, অব্যয়, বিশেষ্য, ক্রিয়া। অজস্র, বিশেষের আগে অজস্র বসালে তোমার এটা হচ্ছে বহুবচন হয়। যেমন কেউ যদি বলে অজস্র টাকা, দেখো অজস্র টাকা, তো অজস্র টাকা বললে অবশ্যই অজস্র বসানোর কারণে বিশেষ্য হয়েছে, আর কি বলে বহুবচন হয়েছে। মাসুদ সারাদিন খেলছিল, বাক্যের ক্রিয়া হলো সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, সমধাতুজ। আচ্ছা, মাসুদ সারাদিন খেলছিল, খেলছিল, এটা সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। আচ্ছা, কি, কাকে, নাই, সমধাতুজ বলা যাচ্ছে না, অর্থাৎ অকর্মক ক্রিয়া, এখানে কর্ম নাই। বুঝতে পারছো? উপরেরটা সকর্মক, কিবা কাকে দ্বারা যাচ্ছে না। দ্বিকর্মক, দুইটা কর্ম এখানে নাই। সমধাতুজ তাও তো হচ্ছে না। যৌগিক ক্রিয়ার একটি ব্যবহার হলো এগিয়ে চলা, সাঁতরানো, বড় হওয়া, ভাঙন ধরা। যৌগিক ক্রিয়ার একটি ব্যবহার এগিয়ে চলা, সাঁতরানো, বড় হওয়া, ভাঙন ধরা। যৌগিক ক্রিয়া মানে কি? সমাপিকা অসমাপিকা একসাথে বসবে না, তাহলে চলাটা সমাপিকা, এগিয়েটা অসমাপিকা, সো এটাই যৌগিক ক্রিয়া। প্রণয় ছিল, পরিণয় হইল, আর কি আশা, এ বাক্যে কি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? একটা দেখো, প্রণয় ছিল, পরিণয় হইল, আর কি আশা, এই কিটা আমরা জানি এটা মূলত সর্বনাম। তো এখানে প্রশ্ন করছে এটা কোন অর্থে ব্যবহার হয়েছে? সর্বনাম, বিশেষ্য, যোজক, ক্রিয়া বিশেষণ, বিশেষণ। প্রশ্নটা একটু জটিল করে ফেলাইছে, কারণ কাছাকাছি উত্তর যায়,
এমন একাধিক অপশন এই জায়গায় সাজাই দিছে, তাই না? তো যতই সাজায় দিক না কেন, এটা হচ্ছে জন্মগত পরিচয়, যেটা তোমার একটু বললাম। ওই যে তোমাদের দেখাইছিলাম, যদি কি দিয়ে প্রশ্ন হয় উত্তর হবে হ্যাঁ অথবা না। আর যদি এই কি দিয়ে প্রশ্ন হয় উত্তরটা বিস্তারিত হয়। ওই যে কিছু চাও কি, হ্যাঁ কি চাও, শার্ট প্যান্ট, তাহলে এই কি, সর্বনাম, সুতরাং সর্বনাম। মামুন সুমনকে একটি বই দিয়েছে, এটি কোন ক্রিয়ার সফল উদাহরণ? মামুন সুমনকে একটি কি দিয়েছে? বই। কাকে? সুমনকে। তো কোন ক্রিয়ার সফল উদাহরণ? দ্বিকর্মক ক্রিয়ার সফল উদাহরণ, কারণ এখানে দুইটা কর্ম আছে এক জায়গায়। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? ভাত খাচ্ছি, ভাত খেয়ে স্কুলে যাব, দুপুরে ভাত খাই, তাড়াতাড়ি খেয়ে ওঠো, ভাত খেয়ে স্কুলে যাব। খেয়ে ওঠো এখানে অসমাপিকা আছে, তবে দুইটা থাকার কারণে যৌগিক হয়ে গেছে। কিন্তু এখানে স্কুল ঢুকে পড়ার কারণে আর যৌগিক হবে না, এটা সমাপিকা অসমাপিকা আলাদা আলাদা জায়গায় দূরে দূরে আছে। শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, এই বাক্যে ক্রিয়া কি অর্থে ব্যবহৃত হয়েছে? আকস্মিকতা, কার্য সমাপ্তি, নিরন্তরতা, অভ্যস্ততা, অনুমোদন। এখানে অর্থ কোনটা নিবা? অভ্যস্ততা। তুমি যখন শিক্ষা নিবা তখন তোমার মনে এমনি সংস্কার মুক্ত হয়ে যাবে, তুমি পজিটিভ মাইন্ডেড হয়ে যাবা। সংযোগবাচক সর্বনামের উদাহরণ কোনটি? এই বিপদে কাকে বিশ্বাস করব? স্টেশনে এসে দেখি যে ট্রেনটা চলে গেছে, যে আগে আসবে সে আগে পাবে, কোনোটিই নয়। সংযোগবাচক বলছে স্টেশনে এসে দেখি যে ট্রেনটা চলে গেছে, এ পাশ সংযুক্ত হয়েছে যে সব ইয়ে দিয়ে, সর্বনাম দিয়ে। যোজকের কাজ করছে এখানে, যেটা এখানে যোজকের কাজ করছে। কোন বাক্যটিতে নাম ধাতুর ক্রিয়াপদ রয়েছে? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, আমরা কুতুব মিনার দর্শন করলাম, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, তুমি যেতে পারো, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন। কারণ বেত নামপদ, তার সাথে আযুক্ত করে বেতা সাধিত ধাতু, সেখান থেকে ক্রিয়াপদ বেতাচ্ছেন। নিচের কোনটি অনির্দেশক সর্বনাম? কেউ, এটা, কবে, নিজে। কেউ, কারণ আমি জানি না কে আসছিল, কেউ একজন বলেছে, কেউ একজন এসছে, এই জন্য অনির্দেশক। আহত বিশেষণ পদের বিশেষ স্বরূপ কোনটা? আহত বিশেষণ পদের বিশেষ স্বরূপ একটু খেয়াল করো। এই যে অনির্দেশক সর্বনাম, দেখো এটা কবে, নিজে। এটা আমার বই, তুমি কবে আসবে, নিজে যাও, এটা সময়, এটা তোমার ব্যক্তির খোঁজ, স্বয়ং নিজে। এটা বস্তুর ক্ষেত্রে, কেউ যেন অনির্দেশক। এই যে দেখো, তোমাদের ভাইয়া সর্বনামে একটু পেছনে নিয়ে যাব। এই যে দেখো, সর্বনামের মধ্যে বলছিলাম যে তুমি যখন সর্বনামে আসবা, তোমাকে এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে, যে তোমাকে এই জায়গায় ধরে প্রশ্ন করবে কোনটি এই কোনটি ওই, এইভাবে ধরে প্রশ্ন করতে হবে। যেমন এখানে অনির্দিষ্ট সর্বনামের মধ্যে আমি কোনটি বলেছি, কোনটি, কোনটি নিব, কোনটি আনবো, আমি শিওর না। আবার কেউ যদি নেই, সেটা আরো সুন্দর হয়, কেউ একজন এসেছিল আমি তাকে চিনি না। কথা বুঝছো? সো এগুলোকে একটু সিরিয়াসলি নিও, মুখস্থ করলে ভালো মতো করো, কারণ প্রশ্ন ধরলে সহজ জিনিস তুমি ভুল করে ফেলতে পারো। আবার মনে রেখো যে বললাম, যে জিনিসটা আমরা নর্মালি এই যে শব্দটাকে কি জানি, সাপেক্ষ যোজক, বাট এখানে এটা ডিরেক্ট সর্বনামের কাজ করছে, সংযোগবাচক সর্বনাম। তো একটা জিনিস আলাদা ভূমিকাও নিতে পারে, সেক্ষেত্রেও সতর্ক হয়ে অ্যান্সারটা দিবা। এরপরে আসো, আহত বিশেষণ পদের বিশেষ স্বরূপ। আক্রমণ, আক্রান্ত, নির্যাতন, আঘাত। আহত, আঘাত। চা জুড়িয়ে যাচ্ছে, এটা ক্রমশ অর্থে। চা জুড়িয়ে যাচ্ছে মানে যৌগিক ক্রিয়া হলো জুড়িয়ে যাচ্ছে। এখন চা কি দেওয়ার পরে আস্তে 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 ঠান্ডা হচ্ছে না? তো একসাথে হয়েছে, এক মুহূর্তে হয়েছে নাকি টাইম লাগছে? টাইম লাগছে। যেহেতু টাইম লাগছে, ধীরে ধীরে হয়েছে, এই জন্য চা জুড়িয়ে যাচ্ছে। দেখিবারে চাই, এখানে দেখিবারে নিমিত্তার্থক অসমাপিকা, ক্রিয়া বিশেষক ক্রিয়াদিত্য, অসমাপিকা ক্রিয়া বিশেষণ। দেখিবারে চাই নিমিত্তার্থক অসমাপিকা ক্রিয়া। ফোঁটা ফোঁটা কোন পদের দ্বৈত রূপ? অব্যয়, বিশেষণ, ক্রিয়া, বিশেষ্য। ফোঁটা ফোঁটা, বিশেষ্য। এরপরে হচ্ছে ফোঁটা ফোঁটা কোন পদের দ্বৈত রূপ? এটা তো বিশেষণ হওয়াটা বেশি যুক্তিযুক্ত। ফোঁটা, পরিমাণ না, এক ফোঁটা পানি, ফোঁটা ফোঁটা পানি, ফোঁটা পানি। বিশেষ্য হয়, বিশেষ্য তো হয়, কিন্তু বিশেষণও হতে পারে এটা। ফোঁটা মানে তো বিন্দু, সেই সেন্সে আমরা একটা বিশেষণ নিতে পারি, তবে বিশেষ্য হওয়া যুক্তিযুক্তই। কোন বাক্যে সকর্মকের রকর্মক রূপ আছে? সে চোখে দেখে না, চাঁদ দেখে ভাত খাবো, আমার ভয় করে, কি করে ভয় করে, চোখে দেখে না, এটাই সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ আছে এটার মধ্যে। 6-7 কোশ্চেন। এরপরে বাংলা ভাষায়
অসমাপিকা ক্রিয়ার রূপ দুইটি, চারটি, পাঁচটি, ছয়টি। অসমাপিকা ক্রিয়ার রূপ দুটি। নিচের কোন শব্দটি বিশেষ্য? আশ্বস্ত, অধুনা, আধুনিক, আরণ্য। অধুনা আর আধুনিক, তারপরে আরণ্য। তুমি যদি দেখো অধুনা, আধুনিক, আধুনিক কথাটা বিশেষণ, মডার্ন। আর আধুনিকের সাথে সম্পর্কিত হলে তার অধুনা বলে। কবেকার কথা, এখানে কবেকার বিশেষণটি ক্রিয়াজাত, অব্যয়জাত, সর্বনামজাত, সমাসজাত, অর্থাৎ কোথা থেকে এর উৎপত্তি লাভ হয়েছে, জাতের কথা জিজ্ঞাসা করছে, মানে সর্বনামজাত, কবেকার কথা। ক্রিয়ার সাধারণ অর্থ কোন বাক্যে, ক্রিয়ার সাধারণ অর্থ কোন বাক্যে প্রকাশ পেয়েছে? পুলিশ চোর, চোর ধরেছে, তার মাথা ধরেছে, কথাটা আমার মনে ধরেছে, তাকে ওষুধে ধরেছে। ক্রিয়ার সাধারণ অর্থ কোন বাক্যে প্রকাশ পেয়েছে? পুলিশ চোর ধরেছে। একটু খেয়াল করে দেখো, সাধারণ অর্থ অর্থাৎ অ্যাজ ইউজুয়াল ক্রিয়ার যে রূপ সেটা। তাহলে পুলিশ চোর ধরেছে। মাথা ধরা, মনে ধরা, ওষুধে ধরা। ওষুধে ধরা মানে হচ্ছে কাজ হওয়া। আমি বললাম হ্যাঁ ওষুধে ধরছে, মনে ধরেছে মানে কাউকে ভালো লাগছে, মানে তার প্রতি আমার আই লাভ ইউ জন্মাইছে। মাথা ধরেছে মানে হচ্ছে ব্যথা হচ্ছে। তাহলে এই সবগুলো বিশিষ্টার্থক, বলছি একটা বুঝাইছি আরেকটা। কিন্তু পুলিশ চোর ধরেছে, ধরেছে মানে চোরকে আসলে পাকড়াওই করেছে। বাকিগুলো ধরেছে মানে ধরছে না, অন্য অর্থ। তাহলে সাধারণত বুঝছো? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে বলা হয় কারক, পদ, বর্ণ, অক্ষর, পদ। বাক্যে ব্যবহার হলে সে অর্থ দিয়ে ফেলে, তাই এটা পদ। সুন্দর সকলকে আকর্ষণ করে, বাক্যে সুন্দর শব্দটা 100% বিশেষ্য। সুন্দর মানে সুন্দর বস্তু, যা সবাইকে আকর্ষণ করে। আমরা বলছিলাম যে একটা জিনিস আলাদা আলাদা পদে যেতে পারে, কথা বুঝতে পারছো? তবে সুন্দর জন্মগতভাবে বিউটিফুল, এটা বিশেষণ। কিন্তু এই বাক্যে সুন্দর সকলকে আকর্ষণ করে, সুন্দর সকলকে আকর্ষণ করে, সুন্দর জিনিস আকর্ষণ করে, মানে বিশেষণ, নাউন। চোখ বন্ধ করে নাউন। হোক গে। এই যৌগিক ক্রিয়াপদটি কি নিয়মে গঠিত হয়েছে? অসমাপিকা, সমাপিকা, সমাপিকা, অসমাপিকা, সমাপিকা, সমাপিকা, মিশ্র ক্রিয়া। এটা কোন সিস্টেমে হয়েছে? হোক সমাপিকা মূলত। হোক গে, যাক গে, এটা পরিপূর্ণ হয় না, তো সমাপিকা আর অসমাপিকা। এরপরে তোমার হচ্ছে দরিদ্র বিশেষণ শব্দটির বিশেষ স্বরূপ। এটার হচ্ছে তোমার দরিদ্রতা, দারিদ্র, 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 দরিদ্র, পুয়ার। এটার নাউনের কথা বলছে, তাহলে দারিদ্র, পভার্টি। আর তা যুক্ত করলে দরিদ্রতা বললে এটা নাউন হবে, তখন নাউন হবে। আচ্ছা, তারপরে আমরা একটু লিখিত প্রশ্ন নিয়ে কথা বলবো, চলো। বিগত বছরে কেমন লিখিত প্রশ্ন আসছে সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলাপ করি। দেখো, একটা প্যাসেজের মতো দেখতে পাচ্ছ, এটা 10 নম্বরের প্যাসেজ, 5টা প্রশ্ন, 1 2 3 4 5, প্রতিটার জন্য 2 নম্বর করে বরাদ্দ। ভাই একটু পেছনে গিয়ে একটু পড়বো, আমার পড়তে সুবিধা হবে। একটু দেখতে থাকো এখানে কি নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এক জাগতিক মানব ধর্ম। তাই এর সাথে মানব মর্যাদার তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাই? দেখতে পাই দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে? মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদা স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না। এটা মানব কল্যাণ প্রবন্ধ থেকে নেয়া, তাই না? তো প্রশ্ন করছে কি এখান থেকে, দেখো, মানব কল্যাণের সঙ্গে মানব মর্যাদার সম্পর্ক কেন অবিচ্ছেদ্য? একটা অনুধাবন দিছে। গদ্যাংশটিতে ব্যবহৃত কি এবং কি এর অর্থগত ব্যাকরণগত পার্থক্য দেখছো? একটু আগে পড়ছিলাম, কাজে লেগে গেছে। এটা অব্যয়, এটা সর্বনাম। আচ্ছা, অসীম ও অনন্ত সম্ভাবনা পদবন্ধের প্রাসঙ্গিকতা তাৎপর্য সংক্ষেপে লেখো। অলমোস্ট একটা অনুধাবনের মতো, ব্যাখ্যামূলক। গদ্যাংশটিতে ব্যবহৃত ইংরেজি শব্দের তালিকা তৈরি করো। মানে ওই যে হিউম্যান ডিগনিটি, তারপরে তোমার রিলিফ, রিহ্যাবিলিটেশন, তারপরে রেড ক্রস, এই যে কিছু ইংরেজি শব্দ আছে না, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে, এগুলোর তালিকা তৈরি করতে বলছে। এখন তুমি তালিকা তৈরি করে দিলেই হবে, তালিকা তৈরি করে পাশে বাংলাটা লিখে দিবা, তাহলে ভালো নম্বর পাবা, 2 2 পেয়ে যাবে আর কি। গদ্যাংশটিতে প্রকাশিত বক্তব্যের সারাংশ দুটি বাক্যে লেখো। এখন এই টোটাল কথার মধ্যে কি বলা হয়েছে সেটা তুমি 2 বাক্যে উল্লেখ করতে হবে। কতটা স্মার্টলি লিখতে পারো, কি লেভেলের মুনশিয়ানা তোমার থাকে,
তার উপরে ডিপেন্ড করে এখানে নম্বর তুমি পাবা। এখন একটু বিষয় খেয়াল করো, মনোযোগ দিবে এই জায়গাটা, হ্যাঁ। এটা রাইটিং পার্ট, সবার কথা একই রকম হবে না, থট সেম থাকবে, কিন্তু উত্তরের যে স্টাইল, উপস্থাপনার যে ঢং, যে তোমার ধর্মটা, যে সিস্টেমটা, এটা পার্সন টু পার্সন আলাদা হবে, এক একজন এক একভাবে উপস্থাপন করবে। তো নম্বরটাও এই জন্য ফ্ল্যাকচুয়েট করে। নর্মালি যেটা হয়, তুমি যখন এমসিকিউতে পাস মার্ক কোয়ালিফাই করবা, তখন তোমার রাইটিং যেটা তুমি করছিলা রিটেন পরীক্ষার খাতাটা দেখা হবে। তো প্রথমত এমসিকিউতে তোমাকে পাস মার্ক তুলতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত তুমি যখন পাস মার্ক ওখানে কোয়ালিফাই করে ফেলবা, তারপরে এটা তো তারা তোমার হচ্ছে চেক করবে। এখন এখানে এসে যদি তুমি ভালো কিছু করতে পারো, তাহলে তুমি চান্স পেয়ে যাবা। তো জরুরি হচ্ছে এমসিকিউতে কোয়ালিফাই করা। ক্লিয়ার কথাটা? বোঝা গেছে? সেম হিয়ার, যদি বিষয়টাকে আরেকটু তোমাকে বলি, তাহলে তুমি এখানে কি কি দেখে টিচাররা? প্রথমত তুমি উত্তরের কনসেপ্ট কতটা ক্লিয়ারলি লিখতে পারছো এটা দেখবে। দ্বিতীয়ত তুমি বানান ভুল করছো কিনা। এজ এ টিচার আমার যেটা মনে হয়, তুমি বানান ভুল করলে টিচার সব থেকে বেশি বিরক্ত হন। আমি এখন আর খাতা কাটি না, একটা সময় তো দেখতাম, অনেক আগে। তো আমার খাতা দেখার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে তুমি যখন বানান ভুল করবা এবং ওইটার উপরে যখন টিচারের চোখ পড়বে, টিচার বিরক্ত হবে। একটা বিশ্ববিদ্যালয় পড়বে যে ছেলেটা, বিশ্ববিদ্যালয়ে পাশ করলে গ্রাজুয়েট, এটা বিশাল ব্যাপার। তো 4 বছর পরে সে গ্রাজুয়েট হচ্ছে, তার মিনিমাম 12 বছরের শিক্ষা জীবন, আমি ওয়ান থেকে যদি ধরি ইন্টারমিডিয়েট পর্যন্ত, প্লে নার্সারি পড়লে তো আরো 1-2 বছর বাইরে যাবে। তো মিনিমাম 12 বছরের শিক্ষা জীবন পার করে আসার পরে তুমি যদি তোমার ভাষা লিখতে গিয়ে, বা ইংরেজি তুমি ওয়ান থেকে পড়তেছো, সেটা লিখতে গিয়ে তুমি যদি একটা বানান ভুল করে ফেলো, তুমি যদি খুব সহজ জায়গায় একটা গোলমাল পাকায় আসো বা কাটাকাটি করে ওভার রাইটিং করো, এগুলো খুব নেগেটিভ প্রভাব ফেলবে। থার্ড কথা যেটা, সেটা হচ্ছে অনেকের কোশ্চেন থাকে, ভাইয়া আমার লেখা ভালো না, তাইলে এখন আমার কি হবে? ব্যাপারটা হচ্ছে লেখা ভালো না মনে হচ্ছে এটা তোমার অপরাধ, আর কেন পুলিশে ধরে নিয়ে যাবে, ব্যাপারটা এমন একটা ভাবসাব। লেখা সুন্দর না হওয়া কোনো ঘটনাই না। এটা সত্য যে লেখা সুন্দর হলে তুমি একটু অতিরিক্ত সুবিধা পেতে পারো, যদি বানান ভুল না। অতিরিক্ত সুবিধা এই, টিচার হাতে খাতা নিয়ে বলবে ওয়াও এটা সুবিধা, এটার জন্য মার্কস দিয়ে দিবে, সবসময় এমনটা ভাবার দরকার নেই। এই জন্য লেখা অসুন্দর হলে যে তুমি পিছিয়ে পড়বে এমন না। তবে লেখার প্রতি যত্নবান হইলে টিচার ইমপ্রেস হয় সহজে। এটা খারাপ লেখা দিয়ে ইমপ্রেস করাটা একটু কঠিন। খারাপ দেখতে ভালো না, তখন কোয়ালিটি দিয়ে ইমপ্রেস করতে হবে তোমাকে। আর লেখাটা ভালো, টিচার একটা প্রাথমিক ইমপ্রেস হয়েই থাকে, তারপরে কোয়ালিটি ভালো পাইলে তো ষোলকলা পূর্ণ। বুঝাতে পারছি ব্যাপারটা? তো এই জায়গাটা মাথায় রাখো, লেখা যদি ভালো হয় দারুণ, যদি ভালো না হয় হতাশ হওয়ার কিছু নাই। কারণ লেখা যত ভালোই হোক, টিচার না পড়ে নম্বর দিবেন না। লেখা যত খারাপই হোক, টিচার না পড়ে নম্বর দিবেন না। সো পড়তে গিয়ে যদি লেখা সুন্দর, বানান ভুল দেখে তো শেষ, ঠান্ডা মানে কলুস। আর যদি লেখাও তো ভালো না, পড়তে গিয়ে যদি দেখেন দারুণ কোয়ালিটি আছে, তখন কিন্তু তোমার ছক্কা। বুঝাতে পারছি এবার? সেই জিনিসগুলোকে মাথায় রেখে দিও, তাইলে আর ভুল হবে না। তো এই জিনিসগুলোকে খেয়াল করে আগাবা। দেন হচ্ছে পরের কোশ্চেন। চিরকাল আগেরটা ছিল হচ্ছে তোমার 22-23 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি 21-22 সেশনের প্রশ্ন। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনিবর্চনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল, গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সেজন্য এই তারাময়ী রাত্রির মতো আবৃত্তি দিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগে একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। মানে অপরিচিতা গল্পের সব থেকে কঠিন জায়গাটা তুলে দিছে আর কি। টিচাররা ভালোই স্মার্ট, বুঝতে পারে কোন জায়গায় ল্যাং দিলে তুমি ঠুস করে উল্টায় পড়ে যাবা। দেখো, অপরিচিতা এটা তো গল্প, গল্পের যে জায়গাটাতে মনোসমীক্ষামূলক কথাবার্তা বেশি,
মানে মানুষের মনোজগতের সূক্ষ্মতম অনুভূতির সূক্ষ্মতম বিশ্লেষণ এই জায়গাটা অনুপমের হৃদয়ের একদম নারী নক্ষত্র নিয়ে এখানে তুলে ধরা হয়েছে। তো ওই জায়গাটাকে এখানে আনছে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এখন প্রশ্ন করছে এখানে 10 নম্বরের প্রশ্ন, 1 2 3 4 5, 2 নম্বর করে বরাদ্দ প্রতিটার জন্য। অন্তরতম ও অনিবর্চনীয় শব্দ দুটির মাধ্যমে কথক কোন বিষয়টাকে নির্দেশ করেছেন? এক চক্ষু লণ্ঠন বলতে কি বোঝানো হয়েছে? সেজন্য এক তারাময় রাত্রির মতো উক্তির তাৎপর্য কি? কথক কাকে তুমি সম্বোধন করেছে? তারপরে অনুচ্ছেদটিতে কণ্ঠস্বরকে কিভাবে মহিমান্বিত করা হয়েছে? সবগুলো উত্তরই তোমার জানা, এখান থেকে তুমি যদি পড়ো, এবং গল্প যেহেতু পড়া আছে, কথা হচ্ছে তুমি উপস্থাপন করবে কিভাবে। এখন আবার প্রশ্ন, ভাইয়া 2 নম্বর কতটুকু লিখবো? বর্ণনামূলক যেগুলো সেগুলো 7 8 লাইন, আর না হলে একটু কম, 10 লাইনের বেশি না, বর্ণনামূলকের জন্য 10 লাইনের বেশি না। কারণ সব থেকে বড় ব্যাপার, তুমি তো টাইম পাবা না। তুমি লিখতে পারতেছো তুমি একজন আইনস্টাইন, কিন্তু তোমাকে তো অত সময় দেয়া হচ্ছে না। এই জন্য স্মার্টনেস কি, কম সময়ের মধ্যে তুমি কিভাবে ম্যাক্সিমাম আউটকাম নেয়ার মতো কাজ করে আসতে পারছো, এটা হচ্ছে তোমার জন্য বিগ স্মার্টনেস। এই জিনিসগুলো মাথায় রাখো। আর এটাকে তোমার টার্গেটে রাইখা তুমি অ্যান্সার গুলো করবা। এই জন্য রাইটিং পার্ট যখন তুমি লিখবা, 3 4টা বিষয় মাথায় রাখবা, যে কত কম কথায় আমি উত্তর তুলে আনতে পারি, বানান যেন ভুল না হয়, তারপরে আমি যেন কথা লেখার সময় প্রাসঙ্গিকতার বাইরে চলে না যাই, আমার কথাগুলো যেন টু দা পয়েন্টে হয়। তোমাদেরকে যখন আমরা পড়াই একাডেমিকে, গলা ফাটায় বলি যে দেখ, কথা বাড়াইস না সৃজনশীলে, বেশি কথা লিখিস না, টু দা পয়েন্ট লিখতে হবে, জিরো ফের অ্যান্সার লিখতে হবে না। বলে আবার মনের মাধুরী মিশিয়ে লিখে, ভাই কম লিখে নম্বর দেয় না, এসব বলে টিচারদের উপরে দোষ দেয়। খবরদার, তুমি ভালো লিখলে বেশি লেখার দরকার হয় না। আর একটা সময় তো বরাদ্দ থাকে সৃজনশীল, তো বেশি লেখার সুযোগও তো থাকে না। এই জন্য এখানেও একই কথা বলে দিলাম, অহেতুক সময় নিও না, বা অহেতুক কথা বাড়ায়ও না। তুমি কম কথায় কত ভালোভাবে উত্তর উপস্থাপন করতে পারছো, তার উপর ডিপেন্ড করছে তুমি কত বেশি স্মার্ট এই জায়গায়। আর এটা তোমাকে আগায় দিবে। বুঝতে পারছো? তো এই ছিল আয়োজন, আমরা একেবারে শেষ প্রান্তে। ভালো থাকবা, আবার কথা হবে পরের লেকচারে, ততক্ষণ পর্যন্ত শুভকামনা। আল্লাহ হাফেজ।